আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা আম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি সম্পর্কিত একটু আলোচনা করব। আজকের আলোচনায় বিশেষ করে আমি কথা বলব একটি ভিডিও সম্পর্কে, যে ভিডিওটি আবু সুফিয়ান তাজ ভাই প্রকাশ করেছিলেন পিসিওএস অসুখ সম্পর্কে। আম এই অসুখ হলে কিরকম খাদ্যাভ্যাস করা উচিত সে সমস্ত বিষয়ে তিনি এখানে শিক্ষা দেবার চেষ্টা করেছেন এবং এর কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো উনি এখানে যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোর অনেকগুলোই আসলে সঠিক তথ্য নয়। তো সেজন্যে আমি এই ভিডিওটি রিভিউ করার চেষ্টা করছি। আর তবে এই ভিডিওটি আমি একটু ভিন্নভাবে করব। কারণ সম্প্রতি তাজ ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং আ আমরা একত্রে বসে ওনার যে কথাগুলো উনি বলেন সেখানে কোথায় সমস্যা সেই দিকগুলো ওনাকে ধরিয়ে দেবার চেষ্টা মানে ধরিয়ে দেবার জন্যে উনি আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আম এই ভিডিওটি আমি যেভাবে করার চেষ্টা করব সেটি হচ্ছে যেন, ধরুন উনার সামনে বসে আমি যদি এই ভিডিওটি এনালাইসিস করে উনাকে দেখিয়ে দিতে চাই যে উনার কোথায় ভুল, ঠিক সেইভাবেই যেন আমরা ভার্চুয়ালি মুখোমুখি বসে আছি এবং বিষয়টিকে সমাধান করার চেষ্টা করছি। এইরকম একটি আম আ ভাবে এই ভিডিওটি করব। তো আ চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি চালিয়ে দিয়ে শুনি উনি কি বলছেন এবং তারপরে কোথায় আমার আপত্তি এবং কেন সেই আপত্তি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করি। শুরু করছি। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যে সকল নারীরা এই রোগে আক্রান্ত তাদের ফিটনেস প্ল্যান কেমন হবে, অর্থাৎ তারা কেমন ব্যায়াম করবে, কেমন ভাবে ডায়েট করবে, তাদের লাইফস্টাইল কেমন হবে, সেই সংক্রান্ত সকল তথ্য নিয়ে আজকের ভিডিও। বেশ। একজন নারীর ওভারিতে যখন ছোট ছোট সিস্ট বা ফোলাভাব তৈরি হয়, যেটার কারণে একজন নারী শরীরে হরমোনাল ইমব্যালেন্সও ঘটে এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে একজন নারীর ওজন খুব দ্রুত হারে বাড়তে শুরু করে। এখানে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে ভুল। তো আম কোনটা ভুল? ৩ টে কথাই আসলে ভুল। মানে ভুল এই কারণে যে তিনি শুরু করেছেন ভুল জায়গা থেকে। তিনি ১ম এ বললেন যে আ ওভারিতে বা ডিম্বাশয়ে সিস্ট হবার কারণে হরমোনাল ইমব্যালেন্স শুরু হয় এবং সেই ইমব্যালেন্সের কারণে ওজন বাড়ে। তার মানে হচ্ছে শুরুটা হচ্ছে সিস্ট দিয়ে, তারপরে ওজন বৃদ্ধিটা হচ্ছে সবশেষের ফল। কিন্তু প্রশ্ন থেকে যায় যে সিস্ট কেন হলো? ডিম্বাশয়ে সিস্ট কেন হলো? সেটার কারণও তো খুঁজতে হবে। এবং বিজ্ঞান যেটা এখন আমাদেরকে বলে সেটা হচ্ছে যে মূল কারণটা, এই ৩ টে সমস্যারই মূল কারণটা আসলে দেহের মধ্যে ইনসুলিন হরমোনটা বেড়ে যাওয়া। কিভাবে? মাফ করবেন। শুরু থেকে আসি। যদি আমাদের দেহে ইনসুলিন হরমোন বেড়ে যায় নারীদের দেহে, তাহলে তাদের ডিম্বাশয়ের মধ্যে পুরুষালী হরমোন থেকে নারী হরমোনের উৎপাদন বা রূপান্তর বন্ধ হয়ে যায়। তো এই জায়গাটার একটু ব্যাখ্যা করা বোধহয় প্রয়োজন। সেটি হচ্ছে নারী এবং পুরুষ, আমাদের এই যে নারীত্ব বা পুরুষত্ব, এটা নির্ধারণ করার জন্য যে হরমোনগুলো আমাদের দেহে তৈরি হয়, উম উম অর্থাৎ এন্ড্রোজেন এবং ইস্ট্রোজেন। এন্ড্রোজেনটা পুরুষালী হরমোন, ইস্ট্রোজেনটা নারী হরমোন। এই হরমোনের উৎসটা আসলে, অর্থাৎ মানবদেহে এই হরমোন ১ম যখন তৈরি হয় সেটা এন্ড্রোজেন আকারেই তৈরি হয়। অর্থাৎ পুরুষালী হরমোন আকারে তৈরি হয়। তো এই হরমোন নারীদের দেহে তারপরে, নারীদের দেহের এই ডিম্বাশয় করে কি, এই এন্ড্রোজেনকে ভেঙে এটাকে ইস্ট্রোজেনে রূপান্তর করে। আর যদি তাদের দেহে ইনসুলিন থাকে বেড়ে, তাহলে ডিম্বাশয় এই কাজটা ঠিক মতন করতে পারে না। ফলে এন্ড্রোজেন যে তৈরি হয়েছিল সেই এন্ড্রোজেনটা অ্যান্ড্রোজেন রূপেই থেকে যায় এবং ইস্ট্রোজেনের মাত্রা নারীদেহে কমে যায়। আর যেই দেহে এই এন্ড্রোজেন হরমোনটা বেড়ে রয়েছে, সেই দেহটা একটা পুরুষের দেহ। সুতরাং যদিও আসলে এটা নারীর দেহর কথা আমরা বলছি, কিন্তু তার দেহে এন্ড্রোজেনটা বেড়ে থাকার কারণে তার দেহের কোষগুলো মনে করে, অনুভব করে বা আচরণ করে একটা পুরুষের দেহের মতন। তো একটা পুরুষের দেহে তো ডিম্বক তৈরি হওয়ার কোনো কারণ নেই। তো সেজন্যে ওনাদের ডিম্বক তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যেটাতে প্রায় ১৪ দিন সময় লাগে, এই প্রক্রিয়া মাঝপথে এসে আটকে যায়। কারণ যথেষ্ট পরিমাণ নারী হরমোন না থাকলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব না। তো ফলে অ্যাম এই ইনসুলিন হরমোন বেড়ে যাওয়ার কারণেই তাদের ডিম্বকটা তৈরি হয়, কিন্তু ডিম্বাশয়ে এসে যে প্রস্ফুটিত হবে সেটা হয় না। তার আগেই তার এই প্রস্ফুটনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই থেমে যায়। ফলে এই ডিম্বকটা তাদের
যে ডিম্বাশয় তার দেয়ালের মধ্যে তার যে আম আ দেহ সেখানে একটা গুটির আকারে আটকে যায়। তো এই ঘটনাটা যখন বহুবার ঘটে তখন এই ডিম্বাশয়টা অনেক এরকম ছোট, ছোট গুটিতে ভরে যায়। তখনই এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি। তো এখন এই ইনসুলিন হরমোনটা কেন বাড়ে? ইনসুলিন হরমোনটা বাড়ে যদি আমরা ঘন, ঘন শর্করা জাতীয় খাবার খাই। শর্করা খেলেই রক্তে চিনি বাড়ে। তো চিনি বাড়লেই রক্তের চিনিটাকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনার জন্য ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়ে বা ইনসুলিন হরমোনের নিঃসরণ হয়। তো ইনসুলিন হরমোনের নিঃসরণটা হয়ে গেলে রক্তে ইনসুলিন বেড়ে গেল এবং তারপরে পরবর্তী ৩-৪ ঘন্টা কারো, কারো ক্ষেত্রে আরো বেশি দেহে ইনসুলিনটা থেকে যাবে, রক্তের মধ্যে থাকবে। তো যখন ইনসুলিন রক্তে থাকবে তখন ডিম্বাশয়ের মধ্যে এই যে ইস্ট্রোজেনের আম হরমোনের উৎপাদন বা রূপান্তর সেটা ঠিক মতন ঘটবে না। ফলে নারী দেহটা নারীত্ব পাবে না। এখন আপনি যদি ঘন, ঘন খান তাহলে এই ইনসুলিন হরমোনটা বারবার বাড়বে এবং দেখা যাবে ধরুন দিনে ৩ বেলা খাওয়ার পরিবর্তে যদি আপনি দিনে ৫ বেলা খান তাহলে সারাদিনই আপনার ইনসুলিন হরমোনটা বেড়ে থাকবে এবং রাতেরও একটা বিশাল অংশ ইনসুলিন হরমোনটা বেড়েই থাকবে। সামান্য কিছু সময় আপনার দেহটা ইনসুলিন হরমোন মুক্ত থাকবে। যখন ঘুমিয়ে গিয়েছেন, ঘুমানোর ২ ঘন্টা ৩ ঘন্টা পরে, ৪ ঘন্টা পরে হয়তো ইনসুলিনটা খানিকটা নেমে আসবে। সকালে উঠে আপনি নাস্তা করে ফেললে সঙ্গে, সঙ্গে আবার হরমোনটা বেড়ে যাবে। তো এইভাবে যদি ইনসুলিনটাকে আমরা বাড়িয়ে রাখি, তাহলে এই ওভারিতে সিস্ট হয় ইনসুলিনের কারণে এবং ইনসুলিন বেড়ে থাকা যেহেতু স্বাভাবিক অবস্থা নয়, সুতরাং সেটাকেই আমরা তখন বলি হরমোনের ইমব্যালেন্স। আর ইনসুলিন হরমোনটা বেড়ে থাকলে এটা যেহেতু একটা মাস্টার রেগুলেটর হরমোন এটাকে বলা হয়। আমাদের দেহের অনেকগুলো কাজ নিয়ন্ত্রণ করে এই হরমোন। অনেকগুলো হরমোনের উৎপাদন এবং উৎপাদনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন হরমোন। সে কারণে যদি ইনসুলিন বেড়ে থাকে তাহলে আমাদের এই নারী দেহের মধ্যে যেই মাত্রায় অন্যান্য হরমোনগুলো একটা ব্যালেন্সের মধ্যে থাকার কথা, একটা ভারসাম্য অবস্থায় থাকার কথা, সেই ভারসাম্যটা থাকে না। ফলে তখন আমরা বলি আপনার তো হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। তো তাহলে ২ টো কারণ ব্যাখ্যা করা গেল। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে সিস্ট গুলো হয় তার পেছনে কারণ হচ্ছে ইনসুলিন বেড়ে থাকা। হরমোনাল ইমব্যালেন্সের পিছনে কারণ হচ্ছে ইনসুলিন হরমোন বেড়ে থাকা এবং তৃতীয় যে কথাটি তিনি বলেছেন যে ওজন বেড়ে যাওয়া। ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ইনসুলিন হরমোনটা ছাড়া সেটা অসম্ভব। ওজন কারো বাড়বে না যদি তার দেহে ইনসুলিন হরমোন বেড়ে না থাকে। কারণ ইনসুলিন হরমোনের একটা মানে সবচেয়ে পূর্ণ কাজগুলোর একটা কাজ হচ্ছে শক্তি জমা করা। দেহের মধ্যে শক্তি জমিয়ে রাখা। চর্বি জমা করা এবং চর্বি ভাঙতে না দেওয়া। সুতরাং যদি কারো রক্তে ইনসুলিনটা বা কারো দেহে ইনসুলিনটাকে এরকম সারাদিন ধরে বাড়িয়ে রাখা যায়, তাহলে তাদের ওজনও বাড়বে। তো তাহলে বুঝতে পারছেন যে মূল কারণ একটাই ইনসুলিন বেড়ে থাকা এবং তার ফলে পলিসিস্টিক আ আ সি মানে ডিম্বাশয়ের মধ্যে সিস্টও হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্সও হচ্ছে এবং ওজনও বাড়ছে। ৩ টেরই কারণ একটা। সুতরাং এই কারণটাকে যদি আমরা মাথায় রাখি এবং সমাধান করতে পারি, তাহলেই ঝামেলা মিটে যায়। কারো, কারো ক্ষেত্রে বিষয়টি আরো জটিল হয়ে যায়। কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটি সমস্যা আমাদের দেহে তৈরি হয়। এটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই তৈরি হয়। যদি দেহে ইনসুলিন হরমোনটি এইরকম সবসময় বেড়ে থাকে। তো যারা ৩ বেলার পরিবর্তে ৫ বেলা খাচ্ছেন বা অ্যাম আরো বেশি খাচ্ছেন তাদের ক্ষেত্রে ইনসুলিন হরমোনটি সারাদিন বেড়ে থাকছে এবং ধরুন যখন তিনি সুস্থ ছিলেন তখন হয়তো ইনসুলিনটা বেড়ে ১ বা ২ মাত্রায় বেড়েছিল। তো সারাদিন ধরে ১ বা ২ মাত্রায় যদি ইনসুলিনটা বেড়ে থাকে, তাহলে আমাদের দেহ এই মাত্রায়, এই ১ বা ২ মাত্রায় অ্যাম রেজিস্ট্যান্ট হয়ে যায় বা বলা হয় যে বৈরী হয়ে যায়। এই অবস্থায় এই মাত্রায় ইনসুলিন থাকলে দেহ সেই ইনসুলিনের সংকেতে কাজ করে না। তো তখন আরো ইনসুলিন বাড়ে। ইনসুলিনের কাজ করাতে গেলে আরো ইনসুলিন বাড়াতে হয়। অর্থাৎ সহজ করে উদাহরণ দিয়ে বললে রক্তের চিনি বেড়ে গিয়েছে। এখন ইনসুলিন হরমোন এসে রক্তের চিনিটা সরাবে। কিন্তু আমার দেহ যদি এক মাত্রায় ইনসুলিনের জন্যে এই রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে এক মাত্রা ইনসুলিন রক্তের মধ্যে নিঃসরণ হলেও
রক্তের চিনি তখনও সরবে না। কারণ দেহ ১ মাত্রার ইনসুলিনের সংকেতে কাজ করে না। তো তখন ইনসুলিনটা বেড়ে হয় ১.৫ মাত্রা বা ২ মাত্রা হতে হবে। তখন রক্তের চিনিটা তখনকার জন্য সরবে। কিন্তু যদি এই যে ১.৫-২ মাত্রা আমরা বছর মাসের পর মাস বা দিনের পর দিন ধরে বাড়িয়ে রাখি প্রতিদিন, তাহলে আমাদের দেহ এই ১.৫ বা ২ মাত্রাতেও আবার রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তখন দেহে এই ২ মাত্রার ইনসুলিন আসার আগ পর্যন্ত রক্তের চিনি কমবে না। তো ফলে এইভাবে একটা চক্রবৃদ্ধি ব্যবস্থার মাধ্যমে ইনসুলিন ক্রমান্বয়ে বাড়তেই থাকে তো বাড়তেই থাকে। তো এই অবস্থাটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট আ আ থাকা অবস্থা। তো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে আপনার এই ইনসুলিন হরমোন উৎপাদন হয় অনেক বেশি। তাতে আপনার ওজন বাড়ে অনেক বেশি। তাতে আপনার ডিম্বাশয়ে সিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়াটা আরো শক্তিশালী হয়ে পড়ে এবং গর্ভধারণ করা আপনার জন্য কঠিন হয়ে যায়। কারণ আপনার দেহটা তখন একটা পুরুষের দেহের মতন আচরণ করছে। সারাদিনের একটা বিশাল অংশ। অতি অল্প সময় সে একটা নারী দেহের মতন সংকেত পায়। বাকি পুরো সময়টাই সে পুরুষ দেহের মতন সংকেত পায়। ফলেই দেখবেন এরকম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত নারীদের অনেকেরই দাড়ি গোঁফ হতে শুরু করে। কণ্ঠস্বর মোটা হয়ে যায়। কারণ পুরুষদের তো এগুলোই হয়। অনেকে দেখবেন মাথার এখানে চুল পড়তে শুরু করে। কারণ পুরুষদের টাক হয়। তো নারীদের এই সমস্যাগুলো দাঁড়ায়। কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের কিছু লাইফস্টাইল বা জীবনধারায় পরিবর্তন আনার মাধ্যমে এই পিসিওএস কে নিয়ন্ত্রণ করা বা এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। সেটা ঠিক কথা। আ লাইফস্টাইল বলতে তো এখানে খাদ্য অভ্যাস এবং আম আ জীবনধারা দুটোকেই বোঝায় আসলে। তাই আম এই সমস্যাটার সমাধানের জন্যে খাদ্যাভ্যাসটা সবথেকে জরুরি। সবথেকে জরুরি। এর আগে মূলত আমাদের জানা প্রয়োজন যে কি কি কারণে মূলত একজন নারীর পিসিওএস হয়। প্রথম কারণটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। আ না, একটু আগেই আপনি শুরু করেছেন, বলেছেন যে আগে সিস্ট হয় তারপরে হরমোনের ভারসাম্যহীনতা হয়। এখন হরমোনের ভারসাম্যহীনতাকে আবার ওইটার কারণ হিসেবে দাবি করলে বিপদ। তাহলে কথাটা উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি আমি যে ধারণাটি দিলাম, সেই ধারণাটি বুঝে দেখেন, তাহলে দেখবেন যে হরমোনের ভারসাম্যহীনতা আসলে যেহেতু মূল কারণটা একই, সেই কারণে ওই একই কারণ থেকে একই সঙ্গে ভারসাম্যহীনতাও হবে, ওজনও বাড়বে, এদিকে সিস্টও তৈরি হবে। আমাদের পুরুষের শরীরে এক ধরনের হরমোন উৎপাদন হয় যেটার নাম অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন যখন একজন নারীর শরীরে বৃদ্ধি পেয়ে যায় তখনই মূলত পিসিওএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ দেহটা মনে করে যে দেহটা হচ্ছে একটা পুরুষ দেহ। ঠিক মনে করে তা নয়। আমাদের দেহটা এমনভাবে কাজ করে যেখানে মনে করার কোথাও কোনো সুযোগ নেই। যদি আ পুরুষালী হরমোন বাড়ে তাহলে আমাদের কোষগুলোর মধ্যে যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা পুরুষদের মতন আচার-আচরণ করবে। তো যখন দেহে তো এমনিতেই পুরুষালী হরমোন তৈরি হচ্ছে। আর সেটাকে ডিম্বাশয়ের কাজ ছিল নারী হরমোনে রূপান্তর করা। ইনসুলিন হরমোন বেড়ে থাকলে সেই রূপান্তরটা যদি ঠিকমতো না হয় তাহলেই গন্ডগোল লেগে গেল। তখন এই পুরুষালী হরমোনটা দেহের মধ্যে প্রবাহিত হতে থাকবে এবং বেড়ে থাকবে। ফলে নারী দেহের প্রতিটি কোষ তখন পুরুষের মতন আচরণ করবে। পুরুষ দেহের কোষের মতন আচরণ করবে। কারণ আমাদের কোষগুলো হরমোনের সংকেতেই কাজ করে। হরমোন যা করতে বলে তাই করে। তো ফলে এই নারী দেহে যদি পুরুষালী হরমোন বেড়ে যায়, তাহলে সেই দেহটা পুরুষের মতন আচরণ করবে। সেই দেহের মধ্যে আসলে ডিম্বক তৈরি হওয়ার তো কোনো কারণ নেই। তো ফলেই দেখা যায় যে যাদের ডিম্বক তৈরি হওয়া শুরু হয়েছে, তাদের ডিম্বকটা সঠিকভাবে প্রস্ফুটিত হয় না। দ্বিতীয় কারণটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীর যখন ইনসুলিন হরমোন ব্যবহার করতে পারে না তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কারণ আমরা যে খাবারগুলো খাই সেই খাবার হতে প্রাপ্ত গ্লুকোজ আমাদের রক্তে প্রথমে ছড়ায় এবং সেই রক্ত হতে মাসল সেলে পৌঁছানোর কাজ করে হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন। এটা কথা ঠিক, কিন্তু কথাটা তিনি যেভাবে বললেন ঠিক সেইভাবে ঠিক নয়। অ্যাম ইনসুলিন হরমোনটা অ্যাম আমাদের রক্তে চিনি বেড়ে গেলেই ইনসুলিন হরমোনের নিঃসরণ হয়। আর নিঃসরণ হয়ে ইনসুলিন হরমোনটার কাজ হচ্ছে আমাদের পেশি এবং আমাদের লিভার এর এবং আমাদের চর্বি কোষ এইগুলোর ভেতরে এই চিনিটাকে প্রবেশ করিয়ে জমিয়ে রাখার চেষ্টা করা, ব্যবস্থা করা। চর্বি কোষের ভিতরে এটা আ চিনিকে চর্বিতে রূপান্তর করে জমিয়ে রাখার কাজ করে। আর পেশি কোষের ভিতরে এটাকে গ্লাইকোজেন আকারে প্রবেশ করানোর ব্যবস্থা করে যাতে করে আমাদের পেশিকোষ সেগুলোকে পুড়িয়ে এই গ্লুকোজ পুড়িয়ে শক্তি উৎপাদন করতে পারে। তো কাজটা খানিকটা এইভাবে হয়।
তো এই ইনসুলিন হরমোন যখন ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তখন একজন নারীর রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায়, এবং এই চিনি নারীর শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন তৈরি করে। এই কথাটা একেবারেই ভুল। মানে এই যে চিনি রক্তে বেড়ে গিয়ে আপনার অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করে, এই কথাটা এক্কেবারেই ভুল। এটা বিজ্ঞানসম্মত কথাই নয়। নারী এবং পুরুষ উভয়ের দেহেই স্বাভাবিক প্রক্রিয়াতেই আ অ্যান্ড্রোজেন হরমোন উৎপাদন হয়। এটা আমাদের জীবনের অংশ। বেঁচে থাকার জন্য এটা হবেই, প্রত্যেকের দেহেই হয়। তো আ কিন্তু নারী দেহে এই এন্ড্রোজেনটা পরবর্তীতে রূপান্তর হয় ইস্ট্রোজেনে, যেটা ডিম্বাশয়ের ভেতরে হয়। কিন্তু ইনসুলিন হরমোন বেড়ে থাকলে ডিম্বাশয় যে, যে ফ্যাক্টরির মাধ্যমে এই কাজটা করে, সেই ফ্যাক্টরিটা ঠিক মতন কাজ করতে পারে না। ফলে এন্ড্রোজেন হরমোনটা এন্ড্রোজেন আকারেই থেকে যায়। অথচ এটা রূপান্তর হয়ে ইস্ট্রোজেনে রূপান্তর হয়ে যাওয়ার কথা ছিল। তো তাতেই গন্ডগোলটা লাগে। তো উনার এই দাবিটা একেবারেই ভুল। তৃতীয় কারণ হলো জেনেটিক্যাল, যেটার উপরে আমাদের কোনো হাত নাই। অর্থাৎ আপনার মা বা নানি দাদির যদি অতীতে পিসিএস রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারও পিসিএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই কথাটা পুরোপুরি ঠিক না। আম যদিও এটাকে ডাক্তাররাও সাধারণত বলে থাকেন এবং এটা একটা ফাঁকিবাজি আসলে। আম আমাদের দেহের এই জাতীয় অসুখগুলোর ক্ষেত্রে ২ টো জিনিসই কাজ করে। একটা হচ্ছে জিন, আরেকটা হচ্ছে পরিবেশ। তো নানি-দাদির হয়ে থাকলে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে আমরা যেই পরিবারের অন্তর্ভুক্ত সেই পরিবারের লোকদের এর আগে এটা হয়েছে। তার কারণ মানে কি এই যেই পরিবারটায় আমরা রয়েছি এই পরিবারটা হচ্ছে এই অসুখ হওয়ার জন্যে বান্ধব পরিবেশ। ঠিক আছে? এই পরিবারটার যে খাদ্যাভ্যাস, যে জীবনধারা, এই খাদ্যাভ্যাসে এই জীবনধারায় পলিসিস্ট এই অসুখটি হওয়ার সম্ভাবনা বেশি। তো সেজন্যই দেখা যায় যে নানি-দাদি, মা, চাচা-চাচী, চাচা তো নয়, চাচী, আ আ খালা এমন কারো যদি পিসিওএস থেকে থাকে, তাহলে আমাদের মধ্যে থাকার সম্ভাবনা বাড়ে। কারণ হচ্ছে আমরা একই রকমের খাদ্য অভ্যাস বা জীবনধারা অনেক সময় অনুসরণ করি। একই পরিবারের যমজ দুটো শিশু কিন্তু তারা ২ রকমের জীবনধারা যদি অনুসরণ করে, একজন অ্যাম শর্করা মুক্ত খাদ্য খায়, সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস করছে। আরেকজন সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস করছে না। সে শর্করা বেশি খাচ্ছে। এই দুজনের দেহের মধ্যে কিন্তু ভিন্ন রকমের ফল আমরা দেখতে পাবো। কারণ কি? যদিও জিনগতভাবে তারা একই। যমজ বাচ্চা, তারা জিনগতভাবে একই। কিন্তু তারপরেও তাদের মধ্যে আমরা ভিন্নতা দেখতে পাবো। তার কারণ হচ্ছে তারা তাদের জীবনধারাটা ভিন্ন। তো নানি-দাদিকে আমরা সাধারণত এই যে জেনেটিককে এভাবে দোষ দিয়ে খানিকটা যখন সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারি কারণটা, তখন এরকম দোষ দিয়ে থাকি। অ্যাম কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে, জীবনধারায়। চতুর্থ কারণ হলো শরীরের যে আদর্শ ওজনের মাপ আছে, প্রত্যেকের উচ্চতা অনুযায়ী একটা আদর্শ ওজনের মাপ আছে, যেটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। তো এর উপরে যখন আমরা ওজন বাড়িয়ে ফেলি, তখন আমাদের শরীরে পিসিওএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ওজনটা আমরা বাড়িয়ে ফেলি না আসলে। আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে ইনসুলিন হরমোনটা যদি দেহে বেড়ে থাকে, তাহলে আমরা যাই খাই সেটা আমাদের দেহে জমে যায়। ফলে ওজন বাড়ে। অথচ যদি আমরা এমন খাবার খেতাম যেটা ইনসুলিনের নিঃসরণ বাড়ায় না, যেমন আমিষ এবং অ্যাম ফ্যাট, চর্বি, অর্থাৎ মাছ, মাংস, ডিম এবং তার সঙ্গে চর্বি মিশিয়ে যদি খেতাম, সঙ্গে যদি ভাত, রুটি, আলু এ সমস্ত না খেতাম, ফল না খেতাম, মিষ্টি, চিনি না খেতাম, তাহলে আমাদের দেহে ইনসুলিন হরমোনের নিঃসরণটা বাড়ত না। তো নিঃসরণটা না বাড়লে আমরা যেটা খেলাম এটা দেহের মধ্যে চর্বি আকারে জমে যাবার ঘটনাটা ঘটত না। ফলে ওজন বাড়ত না। তো বুঝতে পারছেন আশা করি যে মূল কারণটা হচ্ছে ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন। আমাদের মাসল সেলের উপরে যখন চর্বি জমতে শুরু করে, তখন সেই চর্বির কারণে রক্তে থাকা চিনি আমাদের মাসল সেলে সহজে পৌঁছাতে পারে না। এটাও ভুল কথা। মাসল সেলের উপরে চর্বি থাকলে সেটা চিনি প্রবেশ করার পথে বাধা দেয়। এটা ভুল কথা। এরকম বৈজ্ঞানিকভাবে এরকম কোনো আসলে তথ্য নেই। সার্বিকভাবে আমাদের দেহে যদি চর্বি বেড়ে যায়, চর্বি ধারণ করার জন্য যদি যথেষ্ট জায়গা না থাকে, তখন মাসলের মতন জায়গাতেও চর্বি তৈরি হতে শুরু করে। কারণ চর্বি কোথাও তো রাখতে হবে। ইনসুলিন হরমোন যখন চর্বি উৎপাদনের নির্দেশ দেয়, তখন চর্বি উৎপাদন হয়ে কোথাও তো রাখতে হবে। তো এই অবস্থার একটা অসুস্থ অবস্থা। তখন দেখা যায় আমাদের দেহের যেই জায়গাতে চর্বি থাকার কথা না, সেই জায়গাতেও চর্বি দেহ জমা করার চেষ্টা করে। তো
ফলে আমরা অসুস্থ হই, আমাদের বিভিন্ন রকমের অসুবিধেগুলো হয়। কিন্তু সমস্যাটা আম হচ্ছে আসলে যে ইনসুলিন হরমোন সর্বক্ষণ বেড়ে থাকা। এই কারণে আদর্শ ওজন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আবার যে সকল নারীর ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম, তাদের শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন বেশি উৎপন্ন হয়। তো ওজন না কম না বেশি, স্বাভাবিক মাত্রায় না রাখতে পারলে আপনার পিসিওএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওজন কম থাকলে তাদের দেহে এই এন্ড্রোজেন হরমোনটা বেশি উৎপাদন হবে, এটার কোনো প্রমাণ আমি কোথাও দেখিনি। কিন্তু এ বিষয়ে এই পার্টিকুলার প্রশ্নটা সম্পর্কে আমি নিশ্চিত নই। আম যদি কারো দেহে ওজন কম থাকে, সেটা আবার একদিকে নির্দেশ করে যে তার দেহে আম আ মানে যথেষ্ট পরিমাণ চর্বি না থাকলে একটা দেহ, একটা ওই যে বয়ঃসন্ধির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হয় না। এবং একটা দেহ আম গর্ভধারণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিকে এগোয় না। কারণ গর্ভধারণ বা বয়ঃসন্ধির যে পরিবর্তনগুলো হয়, সেগুলোতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এবং যদি নারীর দেহ, তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ চর্বি না থাকে, তাহলে তিনি এই কাজগুলো করতে পারবেন না। তো যদি কারো ওজন খুব কম থাকে, তার মানে হচ্ছে তার দেহে চর্বি কম, তাহলে চর্বি থেকে নিঃসৃত যে হরমোন লেপটিন, সেই হরমোনটির মাত্রা হবে কম। মস্তিষ্ক দেখবে যে তার দেহে একটা নতুন শিশুকে ধারণ করার মতন যে শক্তির প্রয়োজন, সে শক্তি তার দেহে নেই। তখন দেহের মধ্যে সে এমন কিছু পরিবর্তন করে রাখবে, যাতে করে গর্ভধারণটা সম্ভব না হয়। তো বা বয়ঃসন্ধির আগেও এই ঘটনা ঘটতে পারে যদি কারো আম শরীর একেবারে মানে শিশু মানে মেয়ে শিশু যে বড় হচ্ছে কিন্তু তার দেহ অত্যন্ত রোগা পাতলা, সে ঠিক মতন খাবার পাচ্ছে না। দেহ বুঝতে পারে যে তার নিউট্রিশনের অভাব, তার পুষ্টির অভাব। তো পুষ্টির অভাব থাকলে বয়ঃসন্ধির যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে দেহ শুরু করে না। সময় নেয় বেশি। এবং সেজন্যেই আ আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায় যে মেয়েরা অনেক বড় হয়ে গিয়েছে, মানে বয়স বেড়ে গিয়েছে। কিন্তু তারপরেও তাদের যে নারীসুলভ যে পরিবর্তনগুলো তাদের দেহে আসার কথা, সেগুলো ঠিক মতন আসেনি। আবার উল্টোটাও হয়। যদি শিশু বেশি মোটা হয়ে যায়, মানে ওই ছোটবেলা থেকেই মায়েরা তাদেরকে ফ্রুট জুস খাওয়াতে, খাওয়াতে যদি বেলুনের মতন ফুলিয়ে ফেলে, কারণ ফ্রুট জুস খেলেই রক্তে চিনি বাড়ে, চিনি বাড়লে ইনসুলিন বাড়ে, ইনসুলিন বাড়লেই চর্বি বাড়ে। তো সেভাবে যদি তারা এরকম ফুলে ঢোল হয়ে যায়, তাহলে তাদের ওই নির্দিষ্ট যে উপযুক্ত সময়, সেই সময় আসার আগেই পিউবার্টির যে পরিবর্তনগুলো, সেগুলো হতে শুরু করে। তারা মানসিকভাবে তখনও শিশু, অথচ দৈহিকভাবে তাদের দেহের মধ্যে পিউবার্টির লক্ষণগুলো দেখা দেয়। তো এই অবস্থাটাও শিশুর জন্য অত্যন্ত ভয়ংকর। কারণ হচ্ছে তখন এই যে পরিবর্তনের যে মানসিক চাপ, সেটা সহ্য করে নেওয়াটা এই শিশুর জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্যেই আপনার আ মেয়ে শিশুকে নিশ্চিত করবেন যেন সে অতিরিক্ত মোটা না হয়ে যায়, আবার বেশি চিকন না হয়ে থাকে। তার দেহে চর্বি থাকতে হবে, কিন্তু আবার অতিরিক্ত থাকলে চলবে না। এই দিকটা খেয়াল রাখতে হবে। এখন এই পিসিওএস এর প্রতিকার সম্পর্কে যদি কথা বলি, তাহলে প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হলো শরীরের মুভমেন্ট বাড়ানো বা শারীরিক পরিশ্রম বাড়ানো। না, শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এটা আপনাকে সাহায্য করবে অবশ্যই। কিন্তু সেটা সবথেকে গুরুত্বপূর্ণ না। যেই কারণে মানে শারীরিক পরিশ্রম করলে, পরিশ্রম করার সময় আমাদের পেশিগুলো রক্ত থেকে চিনি শুষে খায় এবং এই সময় পরিশ্রমের সময় সে ইনসুলিন হরমোনের সহায়তা ছাড়াই রক্ত থেকে চিনি শুষে খেতে পারে। তো ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায়। রক্তে চিনির পরিমাণ কমে গেলে ইনসুলিন হরমোনের প্রয়োজন থাকে না। ইনসুলিন হরমোনের পরিমাণও কমে আসে। এবং সেই কারণেই ব্যায়াম করলে এই নারীরা কিছু উপকার পান। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমরা এমন খাবার খাচ্ছি যেই খাবার আমাদের রক্তে ইনসুলিনটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে ইনসুলিনটাকে যদি কমিয়ে রাখতে পারি সেটাই হচ্ছে ১ম সমাধান। তার মানে খাদ্যাভ্যাস। খাবারের যদি আপনি শর্করা অংশটা, কারণ ভাত, রুটি, আলু, আ মিষ্টি জাতীয় যে খাবার, ফলমূল এইগুলো খেলেই আমাদের রক্তে চিনিটা বাড়ে। তো আপনি যদি খাবার থেকে এই জিনিসগুলোকে কমিয়ে দেন অথবা বাদ দিয়ে দেন, তাহলে আপনার ইনসুলিন হরমোনটা উম বাড়লেও বাড়বে অতি সামান্য। কারণ প্রোটিন খেলে ইনসুলিন হরমোন বাড়ে, কিন্তু বাড়লেও বাড়বে অতি সামান্য। তো
তাহলে সেটা আপনার দেহের জন্য অনেক বেশি উপকারী হবে। প্রোটিন এবং ফ্যাট আমি যদি ঠিক মতন খাই তাহলে আরো একটা মজার ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের ক্ষুধা আর থাকে না। দেহের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয় এবং ক্ষুধা থাকে না। ক্ষুধা না থাকলে আপনি পরবর্তী ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টায় আর খাবেন না। তো না খেলে আপনার ইনসুলিন হরমোন বাড়ার যে সম্ভাবনা সেটাও আর থাকবে না। ফলে দেখা যাবে যে দিনে আপনি ৩ বেলার বেশি খেতেই পারছেন না। কারো ক্ষেত্রে ৩ বেলাও খেতে পারেন না। যারা প্রোটিন এবং ফ্যাট বেশি করে খান, তাদের ক্ষেত্রে দেখা যায় দিনে ২ বেলা খেয়েই তাদের আ দৈহিক যে চাহিদা সেটা মিটে গিয়েছে এবং সঙ্গে তাদের যেহেতু ওই ইনসুলিন হরমোন প্রথমত সাংঘাতিক বাড়ে না এবং যেটুকু বাড়ে সেটাও বাড়ে মাত্র দিনে ২ বার। তার মানে বাকি অংশটা দেহের দিনের বাকি সময়টা তাদের দেহ ইনসুলিনের এই আধিক্য মুক্ত থাকে। ফলে তাদের ডিম্বাশয় বা ওভারি তখন এই ইস্ট্রোজেন হরমোন তৈরি করার সুযোগ পায়। ফলে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যাটা থাকে না। আর সঙ্গে ইনসুলিন যদি বেশি না থাকে তাহলে তো ওজন এমনিতেই কমে আসে। তো তাহলে খাদ্য অভ্যাস হচ্ছে ১ নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ব্যায়াম। যদি এম করার পরেও অন্য কারণে আপনার রক্তে চিনি বাড়ে। যেমন ধরুন মানসিক চাপ থাকলে আমাদের দেহে আমাদের কলিজা নিজেই রক্ত মানে বেশি চিনি উৎপাদন করে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়। তো তাহলে সেটা তখন একটা সমস্যা। তো ধরুন আপনি মানসিক স্ট্রেসে ছিলেন অথবা রাতে ঠিক মতন ঘুমোননি। সে কারণে আপনার দেহে স্ট্রেস বেড়ে গিয়ে রক্তে চিনি বেড়ে গিয়েছে। আপনি ব্যায়াম যদি করেন তাহলে সেই চিনিটা খরচ হয়ে যাবে। আপনার দেহটা আরো সুস্থ অবস্থায় ফিরে আসবে। সেজন্য ব্যায়াম খুব সাহায্য করবে। অত্যন্ত উপকারী। কিন্তু মূল সমস্যাটা বা বড় সমস্যাটা হচ্ছে খাদ্যাভ্যাস। একজন পুরুষ যখন শারীরিক পরিশ্রম, খেলাধুলা বা ব্যায়াম করেন তখন তার শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, যেটা পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন। ঠিক এর বিপরীতে একজন নারী যখন শারীরিক পরিশ্রম করেন তখন তার শরীরে পুরুষালী হরমোন যে অ্যান্ড্রোজেন হরমোন আছে সেটার পরিমাণ কমে যায়। কারণটা হচ্ছে যে পরিশ্রম করলে রক্তে চিনি কমে, একটু আগে যেটা বোঝালাম আপনাদের। রক্তে চিনি কমে, চিনি কমে গেলে ইনসুলিন কমে যায়। ইনসুলিন কমে গেলে ওদিকে ডিম্বাশয় এন্ড্রোজেনকে ভেঙে ইস্ট্রোজেনে রূপান্তর করতে পারে। ফলে এন্ড্রোজেনের পরিমাণ কমে আসে, ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। যেটাই হওয়া উচিত। নারী দেহে সেটাই হওয়া উচিত। সেটা হলেই তাদের দেহের বাকি কাজকর্মগুলো সঠিকভাবে হয়। আসলে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মাসল সেলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চিড় ধরে। প্রথম প্রথম বা নতুন নতুন যখন আপনি শারীরিক পরিশ্রম করা শুরু করবেন তখন আপনার শরীর কিছু দিনের জন্য ব্যথা হয়, তবে ২-৩ দিন পর ব্যথাটা ঠিক হয়ে যায়। এটা হয় হলো সেই ক্ষুদ্র ক্ষুদ্র যে মাইক্রো টিয়ার গুলো আছে সেগুলো রিপেয়ার হওয়া শুরু করে। এই রিপেয়ার হওয়া অবস্থায় আমাদের শরীর হালকা ব্যথা করে। তো যখন যখন আপনি পরিশ্রমের পরিমাণ বাড়াবেন তখন তখন আপনার মাসল সেলে এক ধরনের টিয়ার হবে। এই টিয়ার রিপেয়ার হওয়ার জন্য আমাদের শরীর গ্লুকোজ ব্যবহার করে, অর্থাৎ আমাদের রক্তে যে চিনি আছে সেই চিনিটা ব্যবহার করে। তো শুধুমাত্র মাসল টিয়ার হলেই যে রক্তে গ্লুকোজ ব্যবহার হবে তা নয়। যেমন আপনি যতই ব্যায়াম করেন, আপনার মস্তিষ্ক কিন্তু ব্যায়াম করে না। মস্তিষ্ক খুলির ভেতরে আটকা। ও কিন্তু ওঠবস করা, দৌড়াদৌড়ি করা কিছুই করে না। এবং ওইটা এমনভাবে তৈরি যে আপনি যখন দৌড়ান তখনও ওইটা যেন ঝাঁকি না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে এটাকে বসিয়ে দিয়েছেন। তো তাহলে মস্তিষ্ক কিন্তু চিনি ব্যবহার করে দেহের মধ্যে সবথেকে বেশি। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ব্যায়াম করলে ওই যে যেই প্রক্রিয়ার কথা আগে বলেছিলাম, সেই প্রক্রিয়ায় যেহেতু আপনি পেশির মধ্যে বেশি শক্তি খরচ করছেন, সেই কারণে রক্ত থেকে আপনার পেশি বেশি চিনি শুষে নেবে শক্তি উৎপাদনের জন্যে। কিন্তু ব্যায়াম না করলেও কিন্তু আপনার দেহের যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো চলছে, সেগুলো চলার জন্যে চিনির প্রয়োজন হয়। তো বিশ্রাম অবস্থায় একটা অঙ্গের মধ্যে আপনার পেশির ভেতরে লিভারের কোষগুলোর ভেতরে চিনি ঢুকবে কিনা, সেটা নির্ভর করে ইনসুলিন হরমোনটার উপরে। ইনসুলিন হরমোন বেড়ে থাকলে এই বিশ্রাম অবস্থায় এই কোষগুলোর মধ্যে চিনি ঢুকবে এবং চর্বি তৈরি হবে বা গ্লাইকোজেন তৈরি হবে। আর যদি সেটা না হয় তাহলে এ ঘটনাটি ঘটবে না। সাধারণত আমাদের ব্লাডে সুগার লেভেল কখন বাড়ে? যখন আমাদের মাসল সেল ব্যবহার করতে পারে না সেই সুগারগুলো। সেটা এক ধরনের ঠিক কথা কিন্তু মাসলস সেল যে ব্যবহার করতে পারে না, ব্যাপারটা ঠিক এ স স মানে সেটা বললে একদম সঠিক কথা বলা হয় না। মাসলস সেলের ভেতরে চিনিটা যদি প্রবেশ করত, তাহলে সে ব্যবহার করতে পারত। কিন্তু ইনসুলিন এর সংকেতে মাসল সেল আসলে চিনি প্রবেশ করানোর যে দরজা, সেই দরজাটাকে খুলতে পারে না। তো দরজা খুলতে না পারার কারণেই এই বিপত্তিটা ঘটে। যে চিনি ঢোকার দরজা বন্ধ থাকে।
আর ব্যায়াম করলে যখন ওই পেশির কোষগুলো সংকুচিত প্রসারিত হয়, তখন এই চিনি ঢোকার দরজা এমনিতেই খুলে যায়। এটা তখন ইনসুলিনের উপর নির্ভর করে না। সেজন্যই ব্যায়াম করলে রক্ত থেকে চিনি কিছুটা কমে আসে। এটার মাত্রা কিন্তু আবার সাংঘাতিক নয়, অতি সামান্য। তো যখন আপনি এক্সারসাইজ করছেন, তো এক্সারসাইজ করার ফলে আপনার মাসল সেলের যেই টিয়ারগুলো হচ্ছে, সেই টিয়ারগুলো রিপেয়ার হওয়ার জন্য আপনার শরীর আপনার ব্লাড থেকে গ্লুকোজগুলো ব্যবহার করতে শুরু করবে। এবং এটা শুধুমাত্র যখন আপনি এক্সারসাইজ করছেন তখনই ব্যবহার করবে না, আপনি এক্সারসাইজ করার পর যখন আপনি ঘুমাচ্ছেন তখন সারা রাত যাবত আপনার মাংসপেশিগুলো সেই ব্লাড থেকে সুগারগুলো ব্যবহার করতে শুরু করে, যার যেকোনো দেহের মধ্যে যেকোনো রকমের কাজ করতে গেলেই ATP প্রয়োজন হয়। আমাদের কোষ যখনই কিছু করে তখনই তার ATP প্রয়োজন হয়। অলস বসে থাকলে তখন ATP লাগে না। তবে মানে বিজ্ঞানীরা বলেন যে একটা কোষের যে গঠন, সেই গঠনটা যেন ঠিক থাকে, সেটা নিশ্চিত করার জন্যেও ATP দরকার হয়। তো সেই অর্থে আমরা যে বেসাল মেটাবলিক রেট আমাদের মানুষের ক্ষেত্রে বলি বা যেকোনো প্রাণীর ক্ষেত্রেই, বেসাল মেটাবলিক রেট মানে হচ্ছে যখন আমরা বিশ্রাম অবস্থায় আছি তখনও আমাদের দেহ শক্তি উৎপাদন করে অ্যাম স বা শক্তি ব্যবহার করে। তো এটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। তো এই বেসাল মেটাবলিক রেট চালিয়ে রাখার জন্যেও আমাদের শক্তির প্রয়োজন, যেটার একটা উৎস হতে পারে চিনি। তো সেটা সবসময় যে এরকমই হবে তা নয়। আমি যদি চিনি আমার দেহে যদি অতিরিক্ত না থাকে আমি তাহলে চর্বি ভাঙিয়েও আমার এই বেসাল মেটাবলিক রেট মিটতে পারে। চর্বি ভাঙিয়েও আমার দেহ চলতে পারে। চর্বি ভাঙিয়ে আমাদের পেশিগুলো শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু চিনি থাকলে সেটা চিনি থেকেই পূর্ণ হয়। কারণে রক্ত হতে চিনি কমে যায় এবং পিসিওএস হওয়ার সম্ভাবনাও কমে যায়। এর পাশাপাশি এক্সারসাইজ করার ফলে আপনার কিছুটা ক্যালোরি বার্ন হবে, যার ফলে আপনার অতিরিক্ত ওজন বাড়ার সম্ভাবনাও কমবে। এম না, মানে ক্যালোরি বার্ন তো হবে ব্যায়াম করলে কিছুটা। কিন্তু আপনি যদি ইনসুলিন হরমোনটাকে কমিয়ে রাখতে পারেন, অর্থাৎ এমন খাবার খান যেটাতে ইনসুলিন হরমোন না বাড়ে, সেটাতে কিন্তু আরো মজার ব্যাপার হয়। যখন ইনসুলিন হরমোন কমে থাকে দেহের মধ্যে, তখন দেখা যায় আমাদের দেহ চর্বি ভাঙিয়ে চলে এবং চর্বি ভাঙানোর প্রক্রিয়ায় সে বেশি পুড়িয়ে ফেলে। চর্বি বেশি খরচ করে ফেলে। দরকার নাই তাও পুড়িয়ে ফেলে। যেমন আমাদের দেহে কিটোন নামে একটা জিনিস তৈরি করে, যেই কিটোন মস্তিষ্কের জন্য চমৎকার জ্বালানি বটে, কিন্তু কিটোনেরই একটা রূপ মানে ৩ রকমের কিটোন আছে। তার মধ্যে একটা কিটোন হচ্ছে যেটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে বা প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে আসে। বাতাসের সঙ্গে বেরিয়ে চলে যায়। অ্যাসিটোন এটার নাম। তো দেহে যদি অ্যাসিটোন ধরনের কিটোন তৈরি হয়, তাহলে সেটা জাস্ট প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। তো ক্যালোরি বেরিয়ে গেল। তারপরে বিটা হাইড্রক্সি বিউটারেট নামে আরেকটা যে অ্যা হয়, এই কিটোন তৈরি হয়, সেটা দেখা যায় প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। আমাদের মস্তিষ্ক এটাকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু প্রস্রাবের সঙ্গে ওইটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তো তার মানে প্রস্রাবের সঙ্গে আপনি দেহের জমে থাকা চর্বি ফেলে দিচ্ছেন। তো এইভাবে করে দেখা যায় যে যখন ইনসুলিনের মাত্রা দেহের মধ্যে কম থাকে তখন উম গড়ে একটা গবেষণায় দেখা গিয়েছিল যে মানুষ প্রায় ৩০০ ক্যালোরি অতিরিক্ত খরচ করে প্রতিদিন। কোনো কিছু না করেই মানে কোনো পরিশ্রম না করেই ৩০০ ক্যালোরি তার দেহে অতিরিক্ত খরচ হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। আর ৩০০ ক্যালোরি পোড়ানোর জন্যে আপনি যদি ব্যায়াম করে করতে চান, তাহলে পাহাড়ের উপরের দিকে উঠছেন, এরকম একটি রাস্তায় বাইসাইকেল চালিয়ে যদি ১ ঘন্টা ধরে ওঠেন, তাহলে হয়তো ৩০০ ক্যালোরির কাছাকাছি যেতে পারে। আর যদি ফ্ল্যাট রাস্তায় করেন তাহলে সে কাছাকাছিও যাবে না। তার মানে দৌড়ে বা এই যে স্প্রিন্টিং করে সাঁতার কেটে আপনি এত পরিমাণ ক্যালোরি পুড়তে পারবেন না, যত পরিমাণ ক্যালোরি শুধু ইনসুলিন কম রয়েছে, সেই কারণেই শুয়ে পড়াতে পারবেন। তো যদি ইনসুলিনটা কম থাকে তাহলে প্রথমত চর্বি জমার প্রক্রিয়াটা ঘটে না এবং উম চর্বি পোড়ানোর প্রক্রিয়া চালু থাকে এবং বেশি চর্বি পড়ে। ফলে আপনার দেহে ওজন বাড়ার সম্ভাবনাটা ২ দিক থেকে কমে আসে। তবে এক্সারসাইজের মাধ্যমে খুব বেশি ওজন কমানো যায় না, সেটার জন্য আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমরা এই ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এবং এক্সারসাইজ করার আরো একটি প্রয়োজনীয়তা হচ্ছে আপনার শরীরে কর্টিসল হরমোন কমবে, যেটা আমাদের শরীরের প্রধান স্ট্রেস হরমোন। তো আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার শরীর সেরোটোনিন অর্থাৎ হ্যাপি হরমোন বা রিল্যাক্সিং হরমোন তৈরি করে এবং কর্টিসল উৎপাদনের মাত্রা কমিয়ে ফেলে, যার ফলে একজন নারীর শরীরে যে পুরুষালী যে হরমোন আছে যেটার নাম অ্যান্ড্রোজেন, সেটা উৎপাদনের পরিমাণও কমে যাবে। তো কর্টিসলের সঙ্গে এর সম্পর্কটা কি? ওই একটু আগে আমি ব্যাখ্যা করেছি। কর্টিসল বা স্ট্রেসের কারণে কর্টিসল বাড়ে। কর্টিসল বাড়লে কর্টিসল গিয়ে লিভারকে বলে যে, "আমি চাপের মধ্যে আছি বা দেহটা চাপের মধ্যে আছে, এক্ষুনি চিনি বানিয়ে দাও। কারণ একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শরীরটা। বিপদ থেকে বাঁচতে হবে।" তখন আমাদের কলিজা চিনি তৈরি করে রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। চিনি বাড়লে
আমাদের বর্তমান যে জীবনধারা, এই জীবনধারায় আমরা তো আসলে বিপদে নেই। কারণ কর্টিসল হরমোনটা ধরুন আগে যখন মানুষ জঙ্গলে বাস করত, তখন বাড়তো যখন আমরা জঙ্গলের মধ্যে খসখস শব্দ শুনতাম। পাশে জানি কোন বাঘ এসেছে রে বা সিংহ সামনে পড়েছে রে। তখন আমাদের কর্টিসল হরমোন বেড়ে যেত, রক্তে চিনির মাত্রা বেড়ে যেত এবং আমরা ঝেড়ে দৌড় দিতাম আত্মরক্ষার জন্যে। অথবা আমরা ওটা বাঘ, সিংহ যাই হোক তার সঙ্গে মারামারি করার জন্য প্রস্তুত হয়ে যেতাম। তো এবং তারপরে মারামারিটা করতাম। হয় ঝেড়ে দৌড় দিতাম নয়তো মারামারিটা করতাম। তো এই ২ প্রক্রিয়াতেই যে চিনিটা তৈরি হয়েছিল সেটা ব্যবহার হয়ে যেত। কিন্তু বর্তমানে আমাদের যে জীবনধারা, তাতে আমরা ভয় পেলে, দুশ্চিন্তা করলে কর্টিসলটা বাড়ে, এই রক্তে চিনিটা তৈরি হয়, কিন্তু তারপরে তো আমরা দৌড় দিই না। আমরা বসেই থাকি। ফলে চিনিটা খরচ হয় না। তো খরচ না হলে রক্তে চিনির মাত্রা আবার বেড়ে থাকলো। তখন ইনসুলিন হরমোন আবার ঝাঁপিয়ে পড়ে যে রক্তে চিনি কেন বেড়ে রইল, এটাকে সরাতে হবে। তো ইনসুলিন ঝাঁপিয়ে পড়লে তখন ধীরে, ধীরে রক্তে চিনির মাত্রা কমে, কিন্তু ইনসুলিন আবার ওই যে পুরুষালী হরমোনের যে রূপান্তর সেটা বন্ধ করে দেয়। তো বিপত্তি আবার লেগে গেল। তো ব্যায়াম করলে যেহেতু ওই যে চিনি যেটা বেড়েছিল সেটা খরচ হয়ে যাবে এবং তার ফলে আর ইনসুলিন হরমোনের বেড়ে থাকার বা নিঃসরণের প্রয়োজন পড়বে না। সেদিক থেকে আপনি প্রোটেকশনটা পাবেন, নিরাপত্তাটা পাবেন। তো এগুলো গেল পিসিওএস রোধের ক্ষেত্রে এক্সারসাইজের বেনিফিট। এখন আপনি কি কি ধরনের এক্সারসাইজ গুলো করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। যাদের একদমই এক্সারসাইজ করার অভ্যাস নেই তারা প্রথমে হাঁটা শুরু করবেন। এভাবে ১ থেকে ২ মাস আপনি জাস্ট হাঁটার অভ্যাস করবেন। যারা সাঁতার জানেন তারা সাঁতার কাটলে আরো বেশি বেনিফিট পাবেন, কারণ সাঁতারে পুরো বডির মাসল গুলো অ্যাক্টিভ হয়ে যায়। যারা জিমে যান বা বাসায় ট্রেডমিল আছে তারা চাইলে ট্রেডমিলে রানিংও করতে পারেন, দৌড়াতেও পারেন। তবে আপনার ওজন যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দৌড়ানোর ফলে আপনার হাঁটুতে ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো ট্রেডমিলকে ইনক্লাইন রেঞ্জে সেট করবেন, করার পর আপনি হাঁটবেন। যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ১ম এ ডায়েটটাকে নিয়ন্ত্রণ করুন। পিসিওএস যদি থাকে তাহলে ১ম এ ডায়েটটাকে নিয়ন্ত্রণ করুন। ডায়েট নিয়ন্ত্রণ করলে এবং নিয়ন্ত্রণটা খুবই সহজ, খাবার থেকে শুধু শর্করাটাকে বাদ দিয়ে দিন। মাছ, মাংস, ডিম এবং ঘি, মাখন, নারকেল তেল, অলিভ অয়েল বেশি করে খান। কাঁচা অলিভ অয়েল খাবেন। এটা কিন্তু আবার রান্না করে খাবেন না। রান্না করে খেলে সর্বনাশ। তো তাহলে এমনিতেই আপনার ইনসুলিনের মাত্রা কমে গিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাও অনেক ইমপ্রুভ করে যাবে। এদিকে আপনার ওজনও কমে যাবে। তখন ব্যায়াম করা আপনার জন্য সহজ হবে। আপনার দেহে তখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি না থাকে, কারণ যদি আপনি এইরকম খাদ্যাভ্যাস করেন তাহলে সেটা থাকবে না। তাহলে হবে কি আপনার দেহে শক্তি উৎপাদনের মাত্রা বেড়ে যাবে। ওই যে বেসাল মেটাবলিক রেট বেড়ে যাওয়ার যে কথাটা একটু আগে ব্যাখ্যা করলাম, সেই ঘটনা ঘটবে। ফলে আপনার দেহে শক্তি তৈরি হবে বেশি। শক্তি বেশি তৈরি হলে তখন আপনি ব্যায়াম করতে নিজে থেকেই আগ্রহ অনুভব করবেন। তখন আর হ্যাঁ, পারি না রে, ভাল লাগে না রে, এইরকম অনুভব করবেন না। এর পাশাপাশি একজন নারী যোগা, স্ট্রেচিং বা যোগ ব্যায়াম টাইপের ব্যায়ামগুলো করতে পারেন। এবং সর্বশেষ একজন নারী যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং। এটা খুব ভালো। রেজিস্ট্যান্স ট্রেনিংটা খুব দরকার। আমি যদিও করি না, আম কিন্তু আমার করা উচিত আসলে। এটা যেকোনো মানুষেরই করা উচিত। এটা করলে আমাদের পেশিগুলো ওই যে ওই সংকোচন প্রসারণের যে ঘটনা সেটা ঘটে এবং সেটা ঘটলে পরে যেহেতু ওজন তুলছি তখন আমাদের পেশিগুলোকে অনেক বেশি শক্তি খরচ করতে হয়। এরা তখন ইনসুলিনের সংকেত ছাড়াই রক্ত থেকে চিনি শুষে খায়। এটা এজন্য খুব ভালো। আর সঙ্গে ভেবে দেখুন না যে আপনি ৫০ কেজি ওজন ২ হাতে সাঁই করে তুলে ফেললেন। ভাবতেও তো কেমন একটা আ দারুণ লাগে, তাই না? এটার জন্য আপনি ছোট ছোট ডাম্বল ইউজ করতে পারেন, অথবা রেজিস্ট্যান্স ব্যান্ড পাওয়া যায় যেটা আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কিনতে পারবেন। তো এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ফুল বডি ওয়ার্কআউট গুলো পারফর্ম করবেন, অথবা সব থেকে ভালো হবে প্রপারলি একটা জিমে যে একজন ট্রেনারের আন্ডারে স্ট্রেংথ ট্রেনিং করা, অর্থাৎ ডাম্বল বারবার লিফট করা। কারণ এর মাধ্যমে আপনার মাসল সেলে দ্রুত কেয়ার হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল সৃষ্টি হবে, যার ফলে আপনার ব্লাড থেকে খুব দ্রুত গতিতে সুগার কমতে থাকবে। যেটা আ ফাটল ধরার কারণেই যে চিনি কমবে তা নয়। বরং আপনি পরিশ্রম করছেন তার অংশ হিসেবে ফাটল ধরবে। কিন্তু পরিশ্রম করতে পারছেন, তার মানে শক্তির প্রয়োজন হচ্ছে, শক্তি উৎপাদন হচ্ছে এবং সেই শক্তি উৎপাদনের জ্বালানি সরবরাহ করতে গিয়ে রক্ত থেকে চিনি আপনার পেশি শুষে নেবে। মেকানিজমটা একটু আগে যেরকম ব্যাখ্যা করেছি। এটা অন্যান্য ব্যায়ামেও কমে, তবে কমার রেটটা স্লো। স্ট্রেংথ ট্রেনিং এর ফলে আপনার অন্যান্য ব্যায়ামের তুলনায় ৩ থেকে ৪ গুণ দ্রুত আপনি রেজাল্ট পাবেন। তবে আমি সাজেস্ট করব আপনি ৩ ধরনের ব্যায়ামই আপনার রুটিনে ইনক্লুড করবেন, কারণ ৩ ধরনের ব্যায়ামে ৩টা আলাদা বেনিফিট হয়। যোগ ব্যায়ামের ফলে আপনার শরীরে কখনো ইনজুরি হবে না, কার্ডিওর ফলে আপনার হার্টের হেলথ, ফুসফুসের হেলথ ভালো থাকবে, এবং স্ট্রেংথ ট্রেনিং এর ফলে আপনার মাসলে কখনো বা বোনে কখনো ইনজুরি হবে না, বা বোনের পাওয়ার আপনার বয়স হলেও কমবে না, সব সময় বজায় থাকবে শক্তিটা। তো এই ৩ ধরনের ব্যায়ামই আপনার
রুটিনে ইনক্লুড করবেন। তো এটা গেল ব্যায়াম। এবার আমরা কথা বলবো খাবার প্রসঙ্গে। তো প্রথম যেটা করবেন, গুগলে যে লিখবেন সিম্পল কার্বোহাইড্রেট। এটা লেখার পর দেখবেন বিভিন্ন ধরনের অপশন চলে আসবে খাবারে। এই সমস্ত খাবার আপনার জীবন থেকে বাদ দিতে হবে বা কমাতে হবে, অর্থাৎ ঠিক সপ্তাহে কথা। আপনি সর্বোচ্চ একবার খাবেন। যেমন সাদা চালের ভাত, সাদা আটার রুটি, বিস্কিট, পাউরুটি, চকলেট, অতিরিক্ত মিষ্টি ফলমূল, এই সমস্ত খাবারগুলো সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। এগুলোকে আপনি বাদ দিবেন এবং গুগলে গিয়ে আবার সার্চ দিবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এখানে দেখবেন লাল চাল বা ফাইবারি চালের ভাত, খিচুড়ি, ডাল, মিষ্টি আলু, আলু, বিভিন্ন ধরনের শাকসবজি, এই সমস্ত খাবারগুলো আপনি আপনার ডায়েটে অ্যাড করবেন। অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেটের বদলে জাস্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন। আম যদি আপনি দ্রুত ফল চান, তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে যেগুলোকে দেখানো হচ্ছে এখানে, যেমন লাল আটার রুটি, এগুলোকেও বাদ দিন। তাহলে আপনি উপকার অনেক বেশি পাবেন। আ সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো, সেগুলো অত্যন্ত ক্ষতিকর এবং এগুলোর মধ্যে আরো চিনি যোগ করা থাকে, সেজন্য ক্ষতিটা আরো বেশি হয়। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটও আমাদের রক্তে চিনির মাত্রা বাড়ায়। তো একেকটা একেক মাত্রায় বাড়ায়, একেক ভাবে বাড়ায়, কিন্তু বাড়ায় তো। তো বাড়ালেই ইনসুলিন হরমোন বেড়ে থাকার সুযোগ তৈরি হয়। তো তাহলে সেটাকে খাবার কি প্রয়োজন? আর ধরুন আম কার্বোহাইড্রেট খাওয়াটা আমাদের জন্য আবশ্যক না। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মানবদেহ নিজেই যেহেতু গ্লুকোজ উৎপাদন করতে পারে, আমাদের কলিজা নিজেই গ্লুকোজ উৎপাদন যেহেতু করতে পারে, সুতরাং খাদ্য হিসেবে গ্লুকোজ খাওয়াটা অত্যাবশ্যক নয়। তো এই যে অ্যা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো দেখানো আছে, এগুলো সব গ্লুকোজ। এগুলো হজমের পরে আমাদের রক্তে গ্লুকোজ বাড়াবে। তো তাহলে আবার ইনসুলিন এসে ঝাঁপিয়ে পড়বে। ইনসুলিন এলেই ঝামেলাটা শুরু হয়ে গেল। তো তাহলে যতটা সম্ভব আমরা যদি এই খাবারগুলো না খাই, তাহলে ঝামেলা কম। এখন কেউ বলতে পারেন যে, "না, এগুলো তো আমার প্রিয় খাবার। আমি তো এগুলো না খেয়ে বাঁচব না।" ভালো কথা, আপনি তাহলে পরিমাণটা কমিয়ে দিন, ঘনত্বটা কমিয়ে দিন। দিনে ৫ বেলা না খেয়ে দিনে ৩ বেলা খান, পারলে ২ বেলা খান। আর বাকি সময়টায় এই খাবারগুলোর পাশে যাবেন না। অন্য সময় ক্ষুধা যদি খুব লাগে, তাহলে শুধু তখন প্রোটিন এবং ফ্যাটের উপর নির্ভর করুন। যেমন ডিম খান। সিদ্ধ ডিম করে খেয়ে নিন, অথবা ডিম পোচ করে খেয়ে নিতে পারেন। ডিম ঘি দিয়ে একটু ভেজে, হালকা করে ভেজে সেটাকে খেয়ে নিতে পারেন স্ক্র্যাম্বলড এগ হিসেবে। তো কিন্তু সঙ্গে শর্করা মেশাবেন না। তো এভাবে করে খেয়ে নিলে আপনার খাওয়াটাও হলো, ক্ষুধা মিটে গেল। ওদিকে আবার যেহেতু এর মধ্যে কোনো চিনি নেই, সুতরাং রক্তে চিনি বাড়বে না, সুতরাং আপনার ইনসুলিন বাড়বে না। সুতরাং আপনি এই আম পিসিওএস এর যে মূল কারণ, সেই কারণ থেকে মুক্ত থাকলেন। ঠিক আছে? তো এটা হচ্ছে যদি আপনি না খেয়ে না পারেন, তাহলে আম খানিকটা খাবেন। কিন্তু ওই যে পরিমাণটা কমিয়ে, এবং দিনে ২ বেলার বাইরে কিছুতেই এগুলো খাবেন না। এগুলো খাওয়ার আরেকটা ক্ষতির দিক আছে, যেটা সম্পর্কে সাধারণত কেউ আলোচনা করে না। সেটি হচ্ছে যে এই জিনিসগুলোর মধ্যে কিছু টক্সিক কেমিক্যাল থাকে, যেগুলোকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্ট। এগুলো আমাদের দেহে কতগুলি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। তো সেজন্যে এই খাবারগুলোকে যদি আমরা না খেয়ে জীবন ধারণ করতে পারি, তাহলেই সবথেকে ভালো। গবেষণা এখন তাই বলছে। তো আম যেমন ধরুন, রুটির মধ্যে আছে গ্লুটেন। গ্লুটেন আমাদের অন্ত্রে ক্ষত তৈরি করে। মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না সেই ক্ষত, কিন্তু ক্ষত তো ল কোটি, কোটি ক্ষত তৈরি করে আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরে। তো সেই ক্ষতের ভেতর দিয়ে আবর্জনা আমাদের শরীরের, আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে। তাতেই দেহের মধ্যে অটো ইমিউন ডিজিজ এর একটা মূল কারণ হচ্ছে সেটা। তো যদি আপনি এই আটাই না খান, এই গ্লুটেনই না খান, তাহলে সেই অটো ইমিউন ডিজিজ হবার যে সম্ভাবনা, সেটাও কমে যাবে। তো ঠিক একইভাবে অন্যান্য খাবারগুলোর ক্ষেত্রেও যদি খুব খেতে ইচ্ছে করে, খুব খেতে ভালো লাগে, তাহলে হয়তো দিনে এক বেলা খানিকটা খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে এই খাওয়ার কারণে আপনার কিছু ক্ষতি হবার সম্ভাবনা বা ঝুঁকি থাকবে। খাবারের পরিমাণ কমানোর দরকার নাই, আপনি জাস্ট অল্টার করবেন। কারণ সিম্পল কার্বোহাইড্রেটের যে চিনির বা গ্লুকোজের মলিকিউল আছে সেটা খুব ছোট হয়, যার কারণে আমরা খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে যায়। এই অ্যা ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে অ্যা মানে মলিকিউলটার আকৃতি যে ছোট হয়, তা না। কিন্তু আমরা এটাকে এমনভাবে ভেঙে তারপরে খাচ্ছি, যেমন গম, আস্ত গমটা যদি আপনি খেয়ে নেন, একটা গম নিয়ে আমি টক করে মুখে দিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেললাম। সেটা পেটের মধ্যে গিয়ে হজম হবে না আসলে। কারণ গমের চারপাশে একটা পর্দা আছে, একটা দেয়াল দেয়া আছে, যেই দেয়ালটা গমটাকে আমার পেটের যে অ্যাসিড, তার হাত থেকে রক্ষা করবে। এবং আরো যে এনজাইম যেগুলো আছে, সেই এনজাইমগুলোর হাত থেকে রক্ষা করবে। এখন গমটাকে যদি আমি দাঁতের তলায় ফেলে চিবিয়ে ভেঙে ফেলি, তাহলে ওই যে
নিরাপত্তা বেষ্টনীটা ছিল সেই বেষ্টনীটা ভেঙে গেল। তাহলে এর ভিতরে যে আম গ্লুকোজ রয়েছে, সেই গ্লুকোজটা এখন আমাদের বিভিন্ন যে এনজাইম তার সংস্পর্শে আসতে পারবে। তো এগুলো আসলে ঠিক গ্লুকোজ আকারে থাকে না, বরং এটা থাকে হচ্ছে একটা আকারে, এই গ্লুকোজের চেইন আকারে, গ্লুকোজের শিকল আকারে। যেকোনো কার্বোহাইড্রেটই আসলে হচ্ছে গ্লুকোজের বিভিন্ন দৈর্ঘ্যের লম্বা শিকল। তো এই খাবারগুলো মানে ভাতও সেই, আটাও বা গমও সেটা। তো এইটা আমরা যখন খাই আমাদের জিভের মধ্যে, লালার মধ্যে এনজাইম আছে। যে এনজাইমটা এই শিকলটাকে ভাঙতে পারে। এই গ্লুকোজগুলোকে একটার সঙ্গে আরেকটা দড়ি দিয়ে বাঁধা বা শিকল দিয়ে বাঁধা, এই এনজাইম করে কি কট করে মাঝখানে এটাকে কেটে ফেলে এবং এটা কাটার জন্যে মাইক্রোসেকেন্ড সময় লাগে। মানে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ বা লক্ষ ভাগের ১ ভাগ, আম মাইক্রো আসলে লক্ষ ভাগের ১ ভাগ বা আ লক্ষ ভাগের ২ ভাগ, ৫ ভাগ এরকম সময় লাগে। অতি অল্প সময়, অর্থাৎ এই ঘটনাটা অতি দ্রুত ঘটে। সেজন্যেই আমরা ওই মুখের মধ্যে এই খাবারগুলো দিলে মিষ্টি, মিষ্টি স্বাদটা অনুভব করতে শুরু করি। কারণ জিনিসটা যখন লম্বা শিকল তখন কিন্তু এটা স্বাদ মিষ্টি না। কিন্তু যখন আমরা চিবানো শুরু করি তখন দেখা যায় মুখে একটা হালকা মিষ্টি, মিষ্টি ভাব চলে আসে। কারণ ওই আমাদের এনজাইম এটাকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করতে শুরু করে দিয়েছে এবং তারপরে খাবারটা যখন পেটে যায়, পেটের মধ্যেও সেই এনজাইম রয়েছে যা এই এদের যে রাসায়নিক এই গঠনটাকে ভেঙে, ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। ফলে পাকস্থলী তখন গ্লুকোজে ঠাসা এবং এই গ্লুকোজ যখন অন্ত্রের ভিতর দিয়ে পরিবাহিত হতে থাকে তখন আমাদের দেহ করে কি এই গ্লুকোজকে শুষে নিয়ে রক্তের মধ্যে মিশিয়ে দেয়। রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। এই হচ্ছে গিয়ে প্রক্রিয়াটা। এই গ্লুকোজ লেভেল খুব দ্রুত গতিতে বেড়ে যাওয়ার কারণে আপনার শরীরে পুরুষালী হরমোন এন্ড্রোজেন বৃদ্ধি পায়, যেটা পরবর্তীতে আপনার পিসিওএস হবার কারণ হয়ে দাঁড়ায়। না, গ্লুকোজ বাড়ার কারণেই আপনার এন্ড্রোজেন বেড়ে যায় তা নয়। গ্লুকোজ বাড়ার কারণে ইনসুলিন হরমোনের নিঃসরণ হয়। ইনসুলিন হরমোন বেড়ে গেলে ওইদিকে এন্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনে রূপান্তর বন্ধ হয়ে যায়। ফলে দেহে এন্ড্রোজেনের পরিমাণটা বেড়ে যায়। এটার ইস্ট্রোজেনে রূপান্তর হয়নি বিধায় এই ঘটনাটা ঘটে। এর পরিবর্তে যখন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই, এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যে সুগার মলিকুলের চেইন আছে সেটা লম্বা হয়। অর্থাৎ আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে আমাদের শরীর খুব দ্রুত গ্লুকোজ পায় না, খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে গ্লুকোজ পায়, যার কারণে আমাদের শরীরে দ্রুত গ্লুকোজ বাড়ে না। না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। এই যেমন লাল আটার কথা যদি দিয়ে উদাহরণটা দিয়ে বোঝাই, লাল আটার মধ্যে ফাইবার রয়েছে। ফাইবার কি জিনিস? ওই যে বললাম যে গমটার চারপাশে একটা প্রোটেক্টিভ একটা সুরক্ষা বেষ্টনী ছিল। সেই বেষ্টনীটা তৈরি হয় এরকম ফাইবার জাতীয় জিনিস দিয়ে। তো আপনি যখন এই ফাইবারটাকে সহ খেয়ে নিলেন, অর্থাৎ চিবিয়ে গমটাকে খেয়ে নিলাম আমি, তাহলে হলো কি আমার পেটের মধ্যে এই গ্লুকোজের যে লম্বা শিকল সেটাও যেমন গেল, সঙ্গে গেল ফাইবার। ফাইবার তো আমাদের পেটে হজম হয় না। এই আমাদের পেটের অ্যাসিড ফাইবারকে ভেঙে কিছু করতে পারে না। তো ফলে এই ফাইবারটা অক্ষত অবস্থায় আমাদের অন্ত্রের ভিতরে ঢুকে পড়ে। তো এরকম আম লাল আটাতে যেহেতু এই তুষটা রয়ে গিয়েছে, তো যখন আমরা লাল আটার রুটি খাচ্ছি, এই তুষ সহ গ্লুকোজ যাচ্ছে অন্ত্রের ভিতরে। তো এই তুষগুলো যেহেতু হজম হয়নি, এইগুলো তখন হয় কি অন্ত্রের দেয়ালের মধ্যে, অন্ত্রের দেয়ালের যে ভিতরের দিকটা, সেখানে আটকে, আটকে থাকে। লেগে থাকে দেয়ালের মধ্যে। তো লেগে থাকলে এর পেছনে যে কোষটা যে এই আম আ অর্ধ হজম হওয়া খাবার থেকে গ্লুকোজ শুষে নিত, সেই কোষটা তখন আর এটাকে শুষে নিতে পারে না। কারণ সামনে একটা দেয়াল। ফাইবার একটা দেয়ালের মতন সামনে বসে আছে, একটা বাধার মতন বসে আছে। তো ফলে দেহের মোট যে গ্লুকোজ শোষণের পরিমাণ সেটা কমে যায় এবং সেটা আবার দীর্ঘ সময় ধরে হয়। অর্থাৎ চট করে রক্তে চিনিটা বাড়ে না। রক্তের চিনিটা অল্প, অল্প করে বেশ লম্বা সময় ধরে বেড়ে থাকে। তখন এটাকে একদিক থেকে ভালো বলা হয়। কারণ পরিশ্রম করতে গেলে, কাজকর্ম করতে গেলে যদি রক্তে এরকম সামান্য একটু গ্লুকোজ বেড়ে থাকে এবং এই মাত্রাটা চলতে থাকে, তাহলে আমরা শক্তির সরবরাহ পাচ্ছি। তো সেদিক থেকে সেটা উপকারী। কারণ আমাদের দেহ গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে। তো সেদিক থেকে সেটা উপকারী। কিন্তু যাদের পিসিওএস অসুখ হয়েছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদের জন্যে এই শর্করাটা বাড়ানোটাও উপকারী না। কারণ তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে, রক্তে চিনি বাড়লো ১ কণা বা ধরুন চামচ দিয়ে বলি, রক্তে চিনি বাড়লো ১ চামচ, সেটাকে সমাধান করার জন্য সুস্থ মানুষের জন্য হয়তো ১ চামচ ইনসুলিন হলেই হতো।
কিন্তু যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত, যারা মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত, যারা বেশি মোটা, যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে ১ চামচ এই গ্লুকোজ খেলে তার বিপরীতে দেহের মধ্যে নিঃসরণ হয় ৩ চামচ, ৫ চামচ, ৭ চামচ ইনসুলিন। তো তাহলে অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হচ্ছে। তো অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ হলে তখন এই অতিরিক্ত ইনসুলিনটা শরীর থেকে সরে যেতেও সময় বেশি লাগবে। তার মানে আপনার দেহে এই যে আম আ ইস্ট্রোজেনের রূপান্তরের যে প্রক্রিয়া, সেটা বেশি সময় ধরে বন্ধ থাকবে। তো সেজন্যে অ্যাম যারা এই অসুখে ভুগছেন, তারা সিম্পল বলুন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলুন, যদি এটাকে পুরো বাদ দিতে পারেন তাহলেই সেটা সবথেকে ভালো। আর যদি একদম বাদ দিতে নাই পারেন, তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন। সবুজ শাকসবজিটাকে বিশেষ করে গুরুত্ব দিয়ে খাবেন। বীজ জাতীয় খাবারগুলোকে যতটা পারেন এর থেকে দূরে থাকবেন। কারণ বীজ জাতীয় খাবারের মধ্যেই ওই অ্যান্টি নিউট্রিয়েন্টটা বেশি থাকে। শাকসবজির মধ্যেও থাকে, কিন্তু বীজ জাতীয় খাবারে সেটা বেশি থাকে। তো সেজন্য সেই দিকটা মাথায় রাখতে হবে। যতটুকু গ্লুকোজ বাড়ে ততটুকু আমাদের শরীর নিজেই ইউটিলাইজ করে ফেলতে পারে, যার কারণে পিসিওএস হওয়ার সম্ভাবনাও কমে যায়। তো দ্বিতীয় যে কাজটা করবেন, আবারও গুগলে গিয়ে সার্চ করবেন লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এখন এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা আবার কি? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোন একটা খাবার আমাদের শরীরে কত দ্রুত গতিতে চিনির পরিমাণ বাড়াচ্ছে। গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর যে খাবারটা যত কম হবে, সেটা আপনার শরীরের জন্য তত উপকারী হবে। এটার অর্থটা হচ্ছে যে আমি একটা খাবার খেলাম, সেটা খাওয়ার পরে আমাদের দেহের যে এনজাইম, সেটাকে কত দ্রুত ভেঙে গ্লুকোজে রূপান্তর করতে পারে এবং আমাদের দেহ কত দ্রুত সেটাকে শুষে নিতে পারে। তো অ্যাম যদি ধরুন ওই যে একটা গমকে আমি এর যে প্রোটেক্টিভ যে বেষ্টনী, ওই বেষ্টনীটা যদি ভেঙে ওটাকে সরিয়ে, যেমন ময়দায় যেটা করা হয় যে তুষটাকে সরিয়ে ফেলা হয়। যদি সেটাকে খাই, তাহলে এটার গ্লাইসেমিক ইনডেক্স হয় খুব বেশি। কারণ কি? এটা আমাদের পেটে গিয়ে হজম হয় অতি দ্রুত। কারণ কোথাও কোনো রকম বাধা নেই। অতি দ্রুত হজম হয়ে তারপরে অন্ত্রের মধ্যে দিয়ে যখন যায়, তখন দেহ এটাকে খুব দ্রুত শুষে নেয়। কারণ কোথাও কোনো বাধা নেই। আর সেই একই গম, সেটাকে যদি আমরা আবার লাল আটায় রূপান্তর করি, তাহলে সেটার গ্লাইসেমিক ইনডেক্সটা কমে আসে। কারণ কি? এটার মধ্যে যেহেতু তুষ রয়েছে, এটা চিনিতে এই গ্লুকোজে রূপান্তর দ্রুত হয়ে গেলেও এটার শোষণের মাত্রাটা হবে কম। শোষণের যে গতি সেটা হবে কম। ফলে আমাদের রক্তের মধ্যে এই গ্লুকোজটা চট করে ঢুকে পড়বে না। এবং আম আমাদের অন্ত্রের ভেতরে খাবার তো আর থেমে থাকে না, ধীরে, ধীরে এগোতে থাকে। তাই না? অন্ত্রের মধ্যে ধীরে, ধীরে এগিয়ে সামনে যেতে থাকে। তো দেখা গেল যে যেই সময়টা এটা আমার ক্ষুদ্রান্তে ছিল, সেই সময় যদি পুরো চিনিটা আমরা খেতে না পারি, তাহলে বা আমরা শুষে নিতে না পারি, তাহলে বাকি চিনিটা চলে যায় বৃহদন্ত্রে এবং বৃহদন্ত্রের ব্যাকটেরিয়ারা এটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করে। সেটা একদিক থেকে ভালো যে বৃহদন্ত্রের ব্যাকটেরিয়ারা খাবার পেল। কিন্তু অন্য দিক থেকে আবার খারাপ যে ব্যাকটেরিয়ারা যখন কোনো অ্যাম বস্তুর উপরে প্রভাব বা কাজ করে, তখন সেই বস্তুটাকে বলা হয় পচে যাওয়া। সেই ঘটনাটাকেই পচন বলি আমরা। তো যখন আপনার বৃহদন্ত্রের ভেতরে এই চিনি পচবে, তখন প্রচুর গ্যাস তৈরি হবে। তাতে আপনি পাত দেবেন বেশি, আপনার পেট ফুলে থাকবে, পেট ফেঁপে যাওয়ার সমস্যাগুলো এদের ক্ষেত্রে বেশি হয়। ফাইবার জাতীয় যে অংশটা, যেটা আমরা পাকস্থলীতে হজম করতে পারিনি অ্যাসিড দিয়ে, ব্যাকটেরিয়া ফাইবারকে আমাদের বৃহদন্ত্রের মধ্যে পচিয়ে ফেলতে পারে। তো ফলে যদি আমি লাল আটা খাই, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা খুব না বাড়লেও পরবর্তীতে এই যে পেট ফেঁপে থাকা এবং আ উম গ্যাস হওয়া, এই সমস্যাগুলো ওখানে বাড়তে পারে। সেখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, সেই অপশনগুলো আপনি আপনার ফুড লিস্টে অ্যাড করবেন। এবার হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড লিখেও সার্চ করবেন। যে সমস্ত খাবারগুলো পাবেন, সেই সমস্ত খাবারগুলোকে বাদ দিবেন বা সপ্তাহে সর্বোচ্চ একবার খাবেন। এবার যেটা করবেন সেটা হচ্ছে লিন প্রোটিন সোর্স থেকে প্রোটিন গ্রহণ করতে হবে। অর্থাৎ যেমন তেমন প্রোটিন খেলে হবে না। অর্থাৎ আমরা গরুর মাংসেও প্রোটিন পাই, কিন্তু গরুর মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট এবং কোলেস্টেরল থাকে, তো সেটা লিন প্রোটিন সোর্সের মধ্যে পড়ে না। তো একদম ভুল কথা। আম এই বিষয়টা আমাদের বোঝা খুব জরুরি। সেটা হচ্ছে যে লিন প্রোটিন আর প্রোটিন যার সঙ্গে ফ্যাট যুক্ত আছে, এই দুটোর মধ্যে এই চর্বিযুক্ত প্রোটিনটা আসলে বেশি উপকারী। কেন? যখন আমরা প্রোটিনটা খাই, এটা খেলে আমাদের পেটের মধ্যে যায় এবং আমাদের পেটে যে অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিড প্রোটিনটাকে ভাঙে। আর প্রোটিন ভাঙার প্রাথমিক কাজটা হলো পাকস্থলীতে। তারপরে এটা যখন আমাদের অন্ত্রে যেতে শুরু করে, ১ম এ এটা ডিউডেনাম বলে একটা জায়গা পাস আ উম থেকে এগিয়ে যায়। ডিউডেনামের মধ্যে এই খাবারের মধ্যে কোনো চর্বি কণা আছে কিনা সেটা নির্ণয় করার জন্য, সেটা অনুভব করার জন্য কতগুলো কোষ থাকে।
তো যদি আমরা চর্বি ছাড়া প্রোটিন খাই তাহলে সেই কোষ চর্বি দেখে না। ফলে আমাদের পিত্তরস বেরিয়ে আসে না। তো পিত্তরস বেরিয়ে না এলে পিত্তরসের মধ্যে অনেকগুলো এনজাইম আছে যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে আরো বাড়ায় এবং পিত্তরস পরবর্তীতে রক্তের মধ্যে আবার শোষিত হয় যেটা দেহের মধ্যে প্রোটিন ব্যবহার এর গতিটাকেও বাড়ায়। কিন্তু আপনি যেহেতু এই চর্বি ছাড়া প্রোটিন খেয়েছেন, সে কারণে পিত্তরসটা আসেনি। সুতরাং আপনি এই যে দুটো বেনিফিট এটা দুটো পাবেন না। এই যে পিত্তরস বেড়ে গেলে আমাদের মেটাবলিক রেট বাড়ে, এই ঘটনাটাও আপনার ঘটবে না। পিত্তরসের মধ্যে অনেকগুলো এনজাইম থাকে যেটা প্রোটিনকে হজম করতে এবং প্রোটিনকে দেহে শুষে নিতে সাহায্য করে, সেটাও আপনি পাবেন না। প্রোটিন শুষে গেলে শোষণের সময় এই পিত্তরসের যে কতগুলি লবণ সেগুলোও দেহের মধ্যে শোষিত হয়, রক্তের মধ্যে শোষিত হয়। যেটা দেহের বিভিন্ন জায়গায় যে প্রোটিনের ব্যবহার সেটাকে আরো সহজ করে তোলে, সেটাও আপনি পাবেন না। তো তাহলে আপনার জন্যে বেশি উপকারী হচ্ছে আপনি যদি গরুর মাংস খান। কারণ গরুর মাংসের মধ্যে চর্বি সহ আসে। আপনি গরুর মাংস খেতে পছন্দ করেন না। আপনার মুরগি খেতে ভালো লাগে। ভালো কথা আপনি মুরগি খান কিন্তু তাহলে এর সঙ্গে বাটার যোগ করে খান। ঘি বা বাটার দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে খান। তাহলে উপকার বেশি পাবেন। প্রকৃতিতে প্রফেসর বেন বিকম্যান যেভাবে ব্যাখ্যা করেন, প্রকৃতিতে সবথেকে ভালো যে অ্যা অ্যা প্রোটিনের উৎস সেখানে সবসময় প্রোটিন এবং চর্বি অর্ধেক রেশিওতে আসে। ডিম, ডিমের মধ্যে প্রোটিন যতটা, ততটাই থাকে চর্বি। অর্ধেক রেশিওতে। তো সেজন্যে আপনি কুসুম সহ ডিম খাবেন, খুব উপকারী। শুধু সাদা অংশটা খাবেন, অত উপকারী না। তো এক্ষেত্রে তাজ ভাইয়ের কথাটা একেবারেই ভুল ভাই। গরুর মাংসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি ডিম থেকে প্রোটিন নিতে পারেন, মাছ থেকে প্রোটিন নিতে পারেন, মুরগির থেকেও প্রোটিন নিতে পারেন। তবে সেক্ষেত্রে মুরগির পায়ের মাংস খাওয়া যাবে না অথবা মুরগির চামড়াও খাওয়া যাবে না। মুরগির চামড়াটাই খাবেন। মানে অন্যটাও তো খাবেনই, তার সঙ্গে মুরগির চামড়াটা অত্যন্ত আনন্দের সঙ্গে খাবেন। কারণ মুরগির চামড়াটার মধ্যেই চর্বি আছে। তো চর্বি এবং মাংস মানে প্রোটিন একত্রে খেলে পরে আপনার পেটের মধ্যে প্রোটিনেরও হজম হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। এদিকে চর্বি হজম হওয়ার প্রক্রিয়ায় এই পিত্তরস আসবে। পিত্তরসের মধ্যে অনেক রকমের এনজাইম আছে যেগুলো আপনার এই পুরো হজম প্রক্রিয়াকে অনেক বেশি সাহায্য করবে এবং দেহের মধ্যে এই প্রোটিন শুষে নিয়ে ব্যবহারটাকে সহজতর করে তুলবে। শুধুমাত্র মুরগির বুকের মাংস আপনি খেতে পারবেন। না। এগুলো হচ্ছে লিন প্রোটিন সোর্স। এই প্রোটিনগুলো যখন আপনি খাবেন তখন সেই প্রোটিন আমাদের শরীরে যে ডিরেক্ট গ্লুকোজে রূপান্তর হয় না, প্রথমে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হয়। সেই অ্যামিনো অ্যাসিড আমরা ব্যায়াম করার ফলে যে মাসলগুলোর ব্রেকডাউন হয় সেই মাসলগুলোকে রিপেয়ার করার জন্য কাজে দেয়। প্রোটিন অ্যাম এ গ্লুকোজে এমনিতে রূপান্তর হয়ই না আসলে। যদি আমরা এমন মাত্রায় প্রোটিন খেতে পারি যেটা আমাদের দেহের চাহিদার থেকেও অনেক বেশি, তখন আমাদের দেহ সেটাকে আম আ গ্লুকোজে রূপান্তর করতে পারে। কিন্তু সেটাও একটা আ চাহিদা নির্ভর প্রক্রিয়া। অর্থাৎ দেহে যদি চিনির প্রয়োজন পড়ে তখনই এই প্রোটিনটা ভেঙে আ গ্লুকোজে রূপান্তর করা হয়। নয়তো সেটা করা হয় না। তো প্রোটিন বেশি খেলে সেজন্যে গ্লুকোজ উৎপাদন সেখান থেকে হতে পারে। আর সেটা একদিক থেকে ভালো কথা। যদি আপনি খাবারে আ কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন, প্রোটিনটাকে বাড়িয়ে খান, তাহলে আপনার দেহের যে প্রোটিনের চাহিদা, সেটা মিটে গিয়েও কিছু বেশি প্রোটিন থাকবে এবং দেহে যেহেতু আপনি কার্বোহাইড্রেট যেহেতু খাচ্ছেন না, সুতরাং কোথাও কোনো গ্লুকোজের প্রয়োজন পড়লেই তখন আপনার দেহ করবে কি? এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলোকে ভাঙিয়ে গ্লুকোজে রূপান্তর করে নেবে। স্বাভাবিক অবস্থায় আম আমাদের দেহ ১ম এ চর্বি থেকেই এই আম গ্লুকোজ তৈরি করার চেষ্টা করে। কারণ সেটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু যদি চর্বিও দেহে আপনার না থাকে, তাহলে সে প্রোটিন ভাঙার চেষ্টা করে। তো সেজন্যই যার দেহে চর্বি থাকে, তার কিন্তু পেশি নিরাপদ থাকে। তার পেশি ভেঙে যে শক্তি উৎপাদনে খরচ হয়ে যাবে, এটা হয় না। চর্বি যদি না থাকে, তখনই অ্যা পেশি বিপদের মধ্যে পড়ে। এখন কতটুকু প্রোটিন খাবেন? আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন তাহলে আপনার প্রতি ১ কেজি আইডিয়াল ওয়েটের বিপরীতে ১ গ্রাম করে প্রোটিন খাবেন। অর্থাৎ ধরেন আপনার ওজন ১০০ কেজি কিন্তু উচ্চতা অনুযায়ী আপনার ওজন ৬০ কেজি। সেক্ষেত্রে আপনি ১০০ কেজি হওয়া অবস্থাতেই ৬০ গ্রাম প্রোটিন খাবেন। যদি জাস্ট আপনি হেলদি লিভিং এ থাকেন বা সুস্থ থাকতে চান। যদি আপনি এক্সারসাইজ করেন অর্থাৎ হার্ড ওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনাকে ১.৫ গ্রাম প্রোটিন খেতে হবে ১ কেজি আইডিয়াল ওয়েটের বিপরীতে। এটা খেতেই হবে ব্যাপারটা এরকম না। এর থেকে বেশিও খাওয়া যায়, এর থেকে সামান্য একটু কমও খাওয়া যায়। তো যারা যদি আপনি শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার পেট ভরানোর জন্যেও তো প্রোটিন খেতে হবে। আম যদিও পেট ভরানোর কথাটা শুনে মনে হচ্ছে যে পেটটা যদি টাইট হয়ে ভরে তাহলেই আমরা অনুভব করব পেট ভরা, কিন্তু না।
প্রোটিন এবং ফ্যাট যদি আপনি একত্রে খান তাহলে এটার আরেকটা মজার যে প্রভাব পড়ে সেটা হচ্ছে স্যাটাইটি ইফেক্ট, অর্থাৎ ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা তৈরি হওয়া। আপনি ভাত খেলে আ এই ক্ষুধা-মন্দার বিষয়টা তৈরি হয় না। ব্যাপারটা আরেকটু যদি বুঝিয়ে বলি, যখন আমরা প্রোটিন বা ফ্যাট খাই, আমাদের পেটের মধ্যে কিছু এনজাইম এবং হরমোন নিঃসরণ হয়। প্রোটিন খেলে পেপটাইড YY নামে একটি হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় কতটা প্রোটিন আমরা খেয়েছি। তাহলে মস্তিষ্ক বুঝতে পারে যে কতটা পরিমাণ প্রোটিন আমাদের দেহে প্রবেশ করেছে। যদি সেই প্রোটিনের চাহিদাটা দেহের চাহিদার জন্য যথেষ্ট হয়ে গিয়ে থাকে, মানে সেই প্রোটিনটা দেহের চাহিদার জন্য যথেষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে মস্তিষ্ক তখন সংকেত দেয় যে আর খাওয়ার দরকার নাই। চর্বি খেলেও কোলেসিস্টোকাইনিন নামে আরেকটা হরমোন তৈরি হয়। সেই হরমোনটাও একইভাবে মস্তিষ্ককে জানায় যে যথেষ্ট চর্বি খাওয়া হয়েছে। তো সেই কারণে আপনি তখন জোর করেও আর বেশি খেতে পারবেন না। আপনার দেহের চাহিদা থেকে খুব বেশি পরিমাণ জোর করে খেতে পারবেন না। জোর করতে গেলে বমি আসবে। কার্বোহাইড্রেট খাওয়ার সময় এরকম কোনো প্রক্রিয়া ঘটে না। সুতরাং মস্তিষ্ক বুঝতে পারে না ঠিক কতটা কার্বোহাইড্রেট আপনি খেয়েছেন। তো তখন মস্তিষ্কের বোঝার একটাই পথ থাকে, সেটা হচ্ছে যে যখন খেতে পাকস্থলীটাকে আমরা একেবারে ঠেসে ভরে ফেলেছি, পাকস্থলী টান হয়ে গিয়েছে, তখন পাকস্থলীর দেয়াল থেকে সংকেত যায় যে আমি তো টান হয়ে গিয়েছি, আমার আর ধরার জায়গা নেই। তখন মস্তিষ্ক বুঝতে পারে যে, ও তাহলে তো ভরে গিয়েছে। তাহলে আর খাওয়া যাবে না। কারণ আরো খেলে রাখার জায়গা নেই। তো সেই কারণে যারা শর্করা খায় তারা কিন্তু ক্যালোরির হিসেব করলে বেশি ক্যালোরি খেয়ে ফেলতে পারে। কারণ কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ যারা প্রোটিন এবং ফ্যাট একত্রে খায়, তারা যদিও ফ্যাটের মধ্যে ক্যালোরি বেশি থাকে, তারপরেও তুলনামূলকভাবে বেশি ক্যালোরি খেতে পারে না। কারণ আমাদের দেহ যেহেতু বুঝতে পারে যে কতটা খাওয়া হয়েছে, দেহ তার যে আদর্শ জায়গাটা, সেই জায়গাতে গেলেই আটকে দেয়। আপনার ক্ষুধা বন্ধ হয়ে যাবে এবং তখন আপনি মাংসের দিকে তাকালে, চর্বির দিকে তাকালে আপনার বমি আসবে। তাকালেই বমি আসবে। এমন আম ভাবেই মস্তিষ্ক আপনাকে রক্ষা করবে। এটা এই চর্বিযুক্ত প্রোটিন খাওয়ার আরেকটা উপকার আরকি। যে জোর করেও আপনি বেশি খেতে পারবেন না। আদর্শ ওজনের বিপরীতে সেক্ষেত্রে আপনার আদর্শ ওজন যদি 60 কেজি হয়, সেক্ষেত্রে সেটার বিপরীতে আপনি প্রায় 90 গ্রাম প্রোটিন খাবেন। এই 90 গ্রাম প্রোটিন আপনাকে ম্যাচ করতে হবে, যেভাবেই হোক ফুলফিল করতে হবে। যদি আপনি মাছ মাংস থেকে খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি হুয়ে প্রোটিন সাপ্লিমেন্টও ইউজ করতে পারেন। তবে যদি আপনি প্রোটিনের রিকোয়ারমেন্ট কমপ্লিট না করেন, সেক্ষেত্রে আপনার পিসিওএস ঠিক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সেটা পুরোপুরি ঠিক কথা নয়। প্রোটিনের চাহিদা পুরোপুরি না মিটলেও পিসিওএস সারবে। কারণ পিসিওএসটা তো ইনসুলিন ডিপেন্ডেন্ট সমস্যা। ইনসুলিনটা কমে গেলে আ এই সমস্যাটা কমবে। কিন্তু প্রোটিন আমাদের জন্য অতি জরুরি। উনি যেমন বলেছেন, সুতরাং আমাদেরকে বেশি প্রোটিন খেতে হবে। তবে ওই যে পরিমাণ যেটা বললেন, এটা খেয়াল রাখবেন। ১০০ গ্রাম মাংস আর ১০০ গ্রাম প্রোটিন কিন্তু এক কথা নয়। ১০০ গ্রাম মাংস সেটা গরুর মাংস হতে পারে, মুরগির মাংস হতে পারে, মাছের আ মাছ হতে পারে। যদি কোত্থেকে পেয়েছেন তার উপর ভিত্তি করে কতটা প্রোটিন থাকবে সেটা ভ্যারি করে। কখনো ১০০ গ্রাম মাছ খেলে ৩০ গ্রাম প্রোটিন পাবো, ১০০ গ্রাম মাংস খেলে হয়তো ৫০ গ্রাম প্রোটিন পেলাম। এইরকম সংখ্যাটা পরিবর্তন হবে এবং সেজন্য আপনি কোন খাবার খাচ্ছেন, গুগল করে একটু জেনে নেবেন যে এই খাবারে কি পরিমাণে প্রোটিন সাধারণত থাকে। কারণ এক্সাক্টলি আপনার প্লেটে যে খাবারটা আছে সেটার মধ্যে কতটুকু প্রোটিন আছে সেটা পরীক্ষা না করে তো কেউই বলতে পারবে না। তো কিন্তু আপনি যদি গুগল করে একটা সাধারণ ধারণা পেয়ে যান, তাহলে অ্যাম মোটামুটি একটা গাইড অনুসরণ করতে পারবেন। চেষ্টা করবেন আপনার যতটা চাহিদা তার থেকে একটু বেশিই খেতে। কারণ অ্যাম কম পড়লে তো দেহে তৈরি করতে পারবে না। কিন্তু বেশি হয়ে গেলে দেহ সেটাকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে শক্তি তৈরি করার কাজে ব্যবহার করে ফেলতে পারবে। তাহলে ঝামেলাটা মিটে যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন আপনি প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন, তখন আপনার যেন সারাদিনে 3 থেকে 4 লিটার পানি পান করা হয়ে যায়। এক্ষেত্রে আপনারা মোবাইলে অ্যালার্ম সেট করার মাধ্যমেও পানি পান করতে পারেন। না, পানি পান করা গুরুত্বপূর্ণ কিন্তু এত গুরুত্বপূর্ণ না। আর বেশি পানি পান করলে আরেকটা গন্ডগোল লাগে। আপনি পানি পান করলেন, পানিতে তো আর লবণ দিয়ে খাচ্ছেন না। ওইদিকে যখন প্রস্রাব করেন, তখন তো দেহ থেকে কিডনিতে লবণও বার করে দেয়। তো তাহলে গিয়ে ঝামেলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লবণের ইমব্যালেন্স হয়ে যায়। তো সেজন্যে পানি যদি এরকম বাড়িয়ে খান, তাহলে পানির সঙ্গে প্রতিবারে লবণ মিশিয়ে তারপরে খাবেন। তাহলে আপনার দেহে প্রস্রাবের সঙ্গে যে লবণ বেরিয়ে যাচ্ছে, আপনি সেই লবণটা কমপক্ষে আবার রিপ্লেনিশ করে দিলেন। এক্ষেত্রে সাধারণ সামুদ্রিক লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা আপনার এভেইলেবল আছে আপনি সেটাই খেতে পারেন। কোনো দোষ নেই। তো লবণ দিয়ে খাবেন। বিশেষ করে আমি যে খাদ্যাভ্যাসের কথা বলছি, যদি খাবার থেকে শর্করা বাদ দেন তাহলে অবশ্যই আপনাকে লবণ বাড়িয়ে খেতে হবে। কারণ
এই জাতীয় খাদ্যাভ্যাসে যেহেতু আপনি শর্করা খাচ্ছেন না, আপনার ইনসুলিন হরমোন বেড়ে থাকছে না। ইনসুলিন হরমোনের একটা কাজ হচ্ছে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরিয়ে যাওয়াটাকে বন্ধ করে দেওয়া। তো ইনসুলিন হরমোন যদি বেড়ে থাকে, তাহলে কিডনিতে লবণ বেরিয়ে যাবার পথটা বন্ধ হয়ে যায়। তার মানে রক্তের মধ্যে লবণ আটকে যায়। আর যদি আপনি শর্করা জাতীয় খাবার না খান, তাহলে ইনসুলিন বাড়ছে না। ইনসুলিন না বাড়লে আপনার কিডনির মধ্যে দিয়ে দেদারসে লবণ বেরিয়ে যাবে। লবণের সঙ্গে দেহ থেকে জমে থাকা অতিরিক্ত পানি দেদারসে বেরিয়ে যাবে। ফলে লবণ বেরিয়ে গেলে আপনার দেহে লবণের ঘাটতি তৈরি হতে পারে। লবণের ঘাটতি তৈরি হলে আপনি গায়ে শক্তি পাবেন না, দুর্বল অনুভব করবেন, মাথা ঘুরবে, ভাল লাগে না রে, কেমন জানি লাগে রে, এরকম ব্যাপারগুলো অনুভব করবেন। তো সেজন্যে যদি আমি যে খাদ্যাভ্যাসের কথা বললাম, এই খাদ্যাভ্যাস কেউ করেন তাকে অবশ্যই লবণ বাড়িয়ে খেতে হবে। কতটা লবণ খাবেন? দৈনিক ২ থেকে ২.৫ চা চামচ পরিমাণ লবণ যদি সারাদিনে সব রকমের খাবার মিলিয়ে আপনি খেয়ে নেন, তাহলে সেটা যথেষ্ট হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ২ থেকে ২.৫ চা চামচ পরিমাণ চিনি লবণ খেলেই সেটা যথেষ্ট। এই লবণটাকে পুরো সারাদিন ধরে ছড়িয়ে নিয়ে খাবেন আরকি। যে যখনই পানি খাচ্ছেন তখনই ১ চিমটি লবণ তার সঙ্গে মিশিয়ে দিয়ে তাহলে খেলেন। তাহলে আপনার দেহে লবণের ঘাটতিটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে আপনার পেশিগুলো কাজ করবে চমৎকারভাবে। কারণ পেশির কাজ করার জন্যে লবণ অতি জরুরি। তো সেটা হবে। আর যেহেতু ইনসুলিন কমে রয়েছে সুতরাং কিডনির ভেতর দিয়ে লবণ তো বেরিয়ে যাবে দেদারসে। সুতরাং এই লবণ দেহে জমে গিয়ে আপনার যে ওজন বাড়াবে তাও নয়। এখন অনেকে বলে থাকেন যে বিভিন্ন ধরনের ফলমূল খাওয়া যাবে কিনা। আমি আগেই বললাম যেই সকল ফল পানসে টাইপের হয়, অর্থাৎ পেয়ারা, আপেল, নাশপাতি বা পেঁপে, এই টাইপের যেগুলো পানসে ফলমূল আছে, অতিরিক্ত মিষ্টি না, সেই সব ফলমূল আপনি খাবেন। যেগুলো ফলমূলই অতিরিক্ত মিষ্টি, সেই সব ফলমূল খেলে আপনার পিসিওএস হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে। অ্যাম ফল খেতেই হবে তা নয়। ফল সম্পর্কে আমাদেরকে যেরকম বলা হতো যে এর মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে এটা সেটা। আ গবেষণায় এখন দেখা যাচ্ছে যে এই উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া এই খাবারগুলো থেকে পুষ্টি উপাদান আমাদের দেহে সহজে শোষণ হয় না। মানে ১ম এ সহজে হজম হয় না। যেমন একটু আগে বললাম যে আস্ত গমটা যদি খেয়ে নিই তাহলে ওইটা আস্তই আমার পেছন দিয়ে বেরিয়ে যাবে। হজমই হবে না। তো এরকম অ্যাম উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া খাবারগুলো হজম ঠিক মতন হয় না। হজম যেটুকু হয়, হয়ে তারপরে দেহের মধ্যে শোষণ ঠিক মতন হয় না। মানে শুষে যে রক্তের মধ্যে মিশবে সেটাও অনেক সময় ঠিক মতন হয় না। যেমন গাজর খেলে তার মধ্যে যে বিটা ক্যারোটিন রয়েছে তার মাত্র আ ৩ মানে সর্বনিম্ন বলেছে ৩.৫% থেকে শুরু করে ২৮% পর্যন্ত আমাদের দেহে প্রবেশ করে। বাকিটা প্রবেশ করে না। সেই পুষ্টি উপাদানগুলো দেহের ভেতরে যখন মানে রক্তের মধ্যে প্রবেশ করে আমাদের কোষের কাছে পৌঁছে গেল, আমাদের কোষ সেটাকে সহজে ব্যবহার করতে পারে না। যেমন বিটা ক্যারোটিন পেলাম, কিন্তু সেটা তো ভিটামিন এ নয়। সুতরাং আমাদের দেহকে বিশেষ পরিশ্রম করে বিটা ক্যারোটিন ভেঙে ভিটামিন এ বানিয়ে তারপর ব্যবহার করতে হয়। যেটা দেহের জন্য কঠিন। তো অথচ আমি যদি গরুর মাংস খেয়ে নিতাম, তাহলে তার মধ্যে ভিটামিন এ যেটার নাম রেটিনল, সেই রূপেই ভিটামিন এ থাকতো। সেটা পট করেই আমার রক্তে সহজে প্রবেশ করত এবং আমার দেহ চট করেই সেটাকে ব্যবহার করে কাজ করতে পারত। তো সেজন্যে এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে। এর পাশাপাশি চেষ্টা করবেন ফলকে চিবিয়ে খাওয়ার। কখনো ফলের জুস বানিয়ে সেটা পান করবেন না। ফল যদি খেতেই হয় তাহলে চিবিয়ে আস্ত ফল সেটাকে চিবিয়ে খাবেন। কিন্তু হ্যাঁ, ফলের জুস কিছুতেই খাবেন না। ফলের জুস খাবেন না তার কারণ হচ্ছে আপনি আস্ত ফল খেলে আপেল কয়টা খেতে পারবেন? ১ টা, ২ টা সর্বোচ্চ। ৩ টাতে গেলে তখন আপনার গলা টিপে ধরে বা আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে হয়তো খাওয়াতে হবে। অথচ আপনি যদি ১ গ্লাস আপেলের জুস খান, তাহলে সেখানে ৩ টা বা ৪ টা আপেলকে চেপে তার রসটা দিয়ে দেওয়া আছে। তার মানে ৪ টা আপেলের যে চিনি, সেটা আপনার শরীরে এক ধাক্কায় ঢুকে পড়বে। এর মধ্যে কোনো ফাইবার থাকছে না। সুতরাং এটা পেটের মধ্যে গিয়ে ওই দেহের মধ্যে শোষণের পথে কোথাও কোনো বাধা নেই। এবং এটা যেই রূপে আপনার পেটে প্রবেশ করলো, সেখানে এনজাইমের সঙ্গে মিশলে সঙ্গে একেবারে ইনস্ট্যান্টলি ধরুন পরবর্তী ১০ মিনিটের মধ্যেই এই পুরো চিনিটা আপনার দেহের মধ্যে শোষিত হয়ে যাবে। তো যেটা রক্তের ইনসুলিনকে বাড়িয়ে দেবে। ইনসুলিন বেড়ে গেলেই আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সর্বনাশ শুরু হয়ে গেল। কারণ যখন আমরা ফল চিবিয়ে খাই তখন থার্মিক ইফেক্ট অফ ফুড বলে একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে কোনো একটা খাবার যখন আমরা চিবিয়ে খাই তখন সেটা খাওয়ার ফলে আমাদের শরীর, আমাদের যে গালের মাসলগুলো আছে বা আমাদের শরীর সেটাকে হজম করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি বার্ন করে। এই ক্যালোরি বার্নের থার্মিক ইফেক্টটা প্রধানত আসলে ওই যে পেটের মধ্যে হজম হওয়ার প্রক্রিয়ায় যে সময়টা লাগে বা পরিশ্রমটা হয়, সেটার দিকে বলা হয়। চিবিয়ে খেতে আমাদের পেশির মাসল কিছু ব্যবহার হয় কিন্তু অতি সামান্য। তো
আ সুতরাং চিবিয়ে খাওয়াটা এই ক্ষেত্রে সাংঘাতিক যে আপনাকে হেল্প করবে তা নয়, কিন্তু আস্ত ফল তো আর চিবিয়ে গিলেও খেতে পারবেন না, তাই না? সুতরাং চিবিয়ে আপনাকে খেতে হবে। আর যেহেতু জুস করা নিষিদ্ধ, সুতরাং চিবিয়ে ছাড়ার পথ কি? তো খেলে ভালো করে চিবিয়ে খাবেন অবশ্যই। চিবিয়ে খেলে ওই যে আঁশগুলো এবং চিনি এই দুটো খানিকটা একত্রে এমনভাবে মিলে একটা লেই তৈরি হবে, যেটা আপনার দেহে প্রবেশ করার পথে কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। ফলে এই চিনিটা খুব দ্রুত আপনার রক্তে প্রবেশ করবে না এবং আপনাকে খানিকটা নিরাপদ রাখবে। পরিমাণ একদমই জিরো হয়ে যায়, অর্থাৎ থার্মিক ইফেক্টের পরিমাণ একদমই জিরো হয়ে যায় যখন আমরা সেটাকে জুস বানিয়ে পান করি। কারণ জুস বানিয়ে পান করার কারণে আমাদের শরীরকে পরিশ্রম করা লাগে না সেটাকে ব্রেকডাউন করার জন্য, আমাদের শরীর ডিরেক্ট সুগার পেয়ে যায়, যার কারণে ফল খাওয়া হেলদি কিন্তু ফলে জুস খাওয়া মারাত্মক পরিমাণে আনহেলদি। ধরেন আপনি এক গ্লাস পানিতে 2 থেকে 3। ফলের রসের অন্য যে ক্ষতিকারক দিকটা আছে সেটা হচ্ছে আম এটাকে বলা হয় ফ্রুক্টোজ চিনি। ফলের মধ্যে গ্লুকোজও থাকে, ফ্রুক্টোজও থাকে। গ্লুকোজ বাড়লেই আমরা বলি ইনসুলিন হরমোন আসবে। কিন্তু ফ্রুক্টোজ বাড়লে সেটা হয় না। ফ্রুক্টোজের ইনসুলিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তো ফলের রসের মধ্যে ফ্রুক্টোজ থাকে বেশি। তাহলে এটা ক্ষতিকর কেন? যেহেতু দ্রুত এই ফ্রুক্টোজটা আমাদের রক্তের মধ্যে শোষিত হয়, হলে পরে আমাদের দেহের লিভারই একমাত্র অঙ্গ, সামান্য পরিমাণে কিডনিও করতে পারে নাকি এটা। কিন্তু সাধারণভাবে বলা হয় যে লিভারই একমাত্র অঙ্গ যেটা ফ্রুক্টোজ জাতীয় চিনিকে ভেঙে শক্তি উৎপাদন করতে পারে বা কোনো কাজে লাগাতে পারে। তো দেহে যদি গ্লুকোজের উপস্থিতি থাকে, তাহলে দেহ ফ্রুক্টোজ ভেঙে গ্লুকোজে রূপান্তর করে না। বরং সেটাকে চর্বি আকারে জমা করে। তো ফ্রুক্টোজ থেকে যে চর্বি উৎপাদনের প্রক্রিয়া, সেটার গতি অত্যন্ত দ্রুত গতি। ফলে আপনি যদি এই ফলের রস বেশি করে খান, আপনার রক্তে ফ্রুক্টোজ ঢুকে পড়বে অনেক। ফ্রুক্টোজ বেড়ে গেলে আপনার লিভারকে এই পুরো ফ্রুক্টোজটা ডিল করতে হবে, কারণ দেহের অন্য কোথাও এটা ব্যবহার হচ্ছে না। তো তখন আপনার লিভারের মধ্যে প্রচুর চর্বি তৈরি হবে। এতটা যে চর্বি কোষ বা এই লিভারের কোষগুলো চর্বি কণাগুলোকে তৈরি করে যে রক্তের সঙ্গে আবার বের করে দিবে, সেটা করতে পারে না। কারণ এত দ্রুত ঘটনাটা ঘটে। ফলে লিভারের কোষের ভেতরে চর্বি জমে যায়। লিভারের কোষের ভেতরে চর্বি জমে গেলে লিভার কোষগুলো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে আরো বেশি। ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে কি হয় বলেছিলাম? যে ইনসুলিন হরমোনের মাত্রা বাড়ে। তো ইনসুলিন হরমোনের মাত্রা বাড়লেই তো আপনার সর্বনাশ। তো তাহলে ফলের রস খেলে এটা ২য় উপায়, যেই উপায়ে এটা ইনসুলিনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু ফ্রুক্টোজ জাতীয় চিনি আপনি খেলে আপনার ফ্যাটি লিভার হবে। ফ্যাটি লিভার আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেবে। দেহের মধ্যে ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য সেটা একটা মারাত্মক দুঃসংবাদ। 3 চামচ চিনি মেশালেন এবং সেখানে একটা ভিটামিনের ট্যাবলেট ফেলে দিলেন এবং সেটা গুলিয়ে আপনি পান করলেন, যেই পরিমাণ ক্ষতি বা যেই পরিমাণ পুষ্টি আপনার শরীর পাবে, ফলে জুস খেলেও সেই সেম পুষ্টি আপনার শরীর পাবে। না, সেটাও পাবে না। অ্যাম এ ওই যে একটু আগে বললাম যে ফলের রসের যে ভিটামিন-টিটামিন যেগুলো, সেগুলো সম্পর্কে এখন প্রশ্ন তোলা হচ্ছে যে এগুলো যতটা উপকারী আমরা মনে করেছিলাম, ততটা উপকারী দেখা যাচ্ছে না। আর সঙ্গে ফলের রসের মধ্যেও রস যদি বানাতে চান, তাহলে তো বীজ অনেক সময় থেতলে যায়। তো আপেলের বীজের মধ্যে সায়ানাইড বিষ থাকে, এ কথা তো অনেকেই আমরা শুনেছি এবং এ কথাটা কিন্তু সঠিক। তো আপেলের বীজের মধ্যে সামান্য পরিমাণে সায়ানাইড বিষ থাকে। কিন্তু আপনি যদি অনেকগুলো আপেলকে একসঙ্গে রস করে ফেলেন, তাহলে অনেকগুলো বীজই একসঙ্গে ওই ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ফেললে সেই যে রসটা, এদের ভেতরের যে সায়ানাইড বিষ, সেটা তখন সহজেই রসের সঙ্গে মেশে। তাহলে এদিক থেকেও একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তো সেজন্যে এটা আসলে ওই চিনির সঙ্গে ভিটামিন মিশিয়ে খেয়ে ফেলারও ঠিক সমতুল্য নয়। সেটাও যে হেলথি বা উপকারী তা নয়। কিন্তু ফলের রস খাওয়াটা একই রকমভাবে উ অনুপকারী, অপকারী জিনিস। অর্থাৎ আপনি ভিটামিন কিছুটা পেলেন কিন্তু এর বিপরীতে আপনি এত পরিমাণে চিনি পেলেন যেটা আপনার শরীরের উল্টা আরো ক্ষতি করবে। এই হ্যাঁ। কারণে ফল সবসময় আমরা চিবিয়ে খাওয়ার চেষ্টা করব। সেখানে যে ফাইবার থাকে, আঁশগুলো থাকে, সেটা আমাদের শরীরে যে সেই ফল খাওয়ার ফলে যে গ্লাইসেমিক ইনডেক্স স্কোর আছে, অর্থাৎ রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়ার যে গতি আছে, সেটাকে কমিয়ে দেয়। যদি ফল খেতে ভালো না লাগে তাহলে খাওয়ার দরকার নেই। খাবার জন্যে মানে আপনি যদি মাছ, মাংস, ডিম এগুলো যদি ঠিক মতন খান, তাহলে ফল আপনাকে খেতেই হবে? না। কিন্তু যখন আমরা জুস বানিয়ে সেটা পান করছি, তখন গ্লাইসেমিক ইনডেক্স আরো বেড়ে যায়, কারণ সেটা লিকুইড হওয়ার কারণে আমাদের রক্তে খুব দ্রুত মিশে যায় এবং আমাদের শরীরে ইনস্ট্যান্ট সুগার লেভেল বাড়ায় দেয়। গ্লাইসেমিক ইনডেক্সের মতো গ্লাইসেমিক লোড বলেও একটা কনসেপ্ট আছে। এই গ্লাইসেমিক লোড মানে হলো কোনো একটা নির্দিষ্ট পরিমাণ খাবারে কত বেশি পরিমাণে কার্বোহাইড্রেট, গ্লুকোজ অথবা চিনি আছে। একটা আস্ত কমলা লেবুর গ্লাইসেমিক লোড হলো 6.2। ঠিক সেই কমলা লেবুটাকে যখন আপনি জুস বানিয়ে পান করছেন, তখন সেটার গ্লাইসেমিক লোড বেড়ে দাঁড়ায় 13.4-এ।
যার ফলে সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের ব্রেন প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে শুরু করে। এবং এই ইনসুলিন হরমোন যখন আমাদের শরীর তৈরি করে তখন আমাদের শরীর পুরুষ এবং নারীর শরীরে দুইটা ভিন্ন কাজ করে। সেটা হচ্ছে ইনসুলিন হরমোন আর পুরুষের যে প্রধান সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন, সেটা অ্যাট এ টাইম তৈরি হয় না। যখন ইনসুলিন হরমোন তৈরি হয় তখন টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তো আপনি প্রচুর পরিমাণে চিনি খাওয়ার কারণে আপনার ব্রেনের কাছে সংকেত গেল যে আপনার শরীরে, আপনার রক্তে প্রচুর পরিমাণে চিনি বেড়ে গেছে। এখন সেই চিনিকে মাসল সেলে পৌঁছানোর জন্য তো ইনসুলিন দরকার। তখন আপনার ব্রেন ইনসুলিন হরমোন তৈরি করা শুরু করবে এবং টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন বন্ধ করে দেবে। ব্রেন ইনসুলিন তো তৈরি করবেই না। আ যদি না ব্রেনের নিজের দরকার পড়ে। কারণ ইনসুলিন হরমোনটা তো উৎপাদন হয় আমাদের প্যানক্রিয়াসের মধ্যে। ব্রেন সংকেত দেবে যে রক্তে চিনি এসছে, সুতরাং তুমি ইনসুলিন বানাও এবং প্যানক্রিয়াসটাই সেটা তৈরি করবে। তো অ্যাম কিন্তু এই যে মানে জেনারেল যে উনি যে কথাটা বলছেন, সেটা আসলে ঠিক একেবারে যে ভুল কথা তাও নয়। কিন্তু ওই অ্যা ইনসুলিনটা সোজা গিয়ে আমাদের টেস্টোস্টেরনের উৎপাদনে বাধা দেবে ব্যাপারটা ঠিক সেরকম নয়। বরং ঘটনাটা এরকম ঘটে যে যখন আমাদের দেহে নতুন চিনি এলো, দেহটা সেই চিনির ব্যবস্থাপনার জন্যই বেশি ব্যস্ত হয়ে পড়ে। তখন দেহের অন্য সব কাজই খানিকটা পেছনে পড়ে যায়। আর যেমন হ্যাঁ, এভাবে বললেই বোধহয় সহজে বোঝা যায়। আর যখন আমরা রেস্টিং অবস্থায় থাকি, যখন আমাদের আর খাচ্ছি না, রক্তে চিনির মাত্রাটা স্বাভাবিক অবস্থায় আছে, তখন আমাদের দেহটা আম তার অন্য যে কাজগুলো, সেই কাজগুলোকে জারি করে, চালু করে আরকি। তো সেদিক থেকে যদি আমরা এই চিনি জাতীয় খাবারগুলোকে থেকে দূরে থাকি বা উম এমন করে ঘন, ঘন না খাই, সেটা আমাদের উপকার করে। নারীদের ক্ষেত্রে তো বলেছি যে খেলেই তো ইনসুলিন হরমোন বাড়বে। ইনসুলিন বাড়লেই আপনার এন্ড্রোজেন থেকে এস্ট্রোজেন তৈরি হওয়া বন্ধ বা কমে যাবে। ফলে আপনি বিপত্তিতে পড়বেন। সুতরাং আপনি কেন খাবেন? যদি আপনি একজন পুরুষ হন, যদি আপনি একজন নারী হন, সেক্ষেত্রে আপনার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তৈরি করা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে। তো নারীর যে প্রধান সেক্সুয়াল হরমোন ইস্ট্রোজেন, সেটা যখন কমে যাবে তখন পিসিওএস হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। সম্ভাবনা না। আপনার যদি এস্ট্রোজেন কমে যায় তাহলে পিসিওএস হবেই। তার কারণ হচ্ছে আপনার ওই যে ডিম্বকের প্রস্ফুটনের জন্য এই, এই হরমোনটা ইস্ট্রোজেন হরমোনটা উপস্থিত থাকাটা খুব জরুরি। যদি ইস্ট্রোজেন যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে আপনার ওই ডিম্বকটা দিকভ্রান্ত হয়ে যাবে। এম কারণ হরমোনের সংকেতেই কোষগুলো কাজ করে। তখন হরমোন যদি সংকেত দেয় যে আমি জানি না আমি কে? তখন ডিম্বকটাও খানিকটা হ্যাঁ, আমি কোথায় এলাম? কেন এলাম? এরকম একটা বিপত্তির মধ্যে পড়ে যায় এবং সেটা আমাদের যে ডিম্বাশয় তার দেয়ালের মধ্যে আটকে যায়। এটার কথা ছিল এটা ডিম্বাশয়ের ভেতরে গিয়ে প্রস্ফুটিত হয়ে বেরিয়ে পড়বে। কিন্তু সেই বেরোনোটা হয় না। এটা দেয়ালের মধ্যেই আটকে থাকে। ফলে সিস্ট তৈরি হয়। আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই কারণে চিনি মেশানো ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এমনকি ফলের জুস পর্যন্ত আপনি পান করতে পারবেন না। হ্যাঁ। এবার কথা বলবো হেলদি ফ্যাট প্রসঙ্গে। অনেকে দেখা যায় পিসিএস হওয়ার ফলে ওজন বেড়ে যায়, তখন তারা সব ধরনের খাবার খাওয়া বন্ধ করে দেন ওজন কমানোর জন্য। সেটা একদমই করা যাবে না। হেলদি ফ্যাট না খেলে আপনার আনহেলদি ফ্যাট শরীর থেকে কমবে না। হেলদি ফ্যাট কি করে? হেলদি ফ্যাট আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে। না, এটা আবার ভুল কথা। আপনি হেলথি ফ্যাট বলুন আর আনহেলথি ফ্যাট বলুন, ফ্যাট খেলে সেটা ইনসুলিনের উপরে এটার প্রায় কোনো প্রভাব নেই। অর্থাৎ আমি যদি হেলথি ফ্যাট, ঘি ১ চামচ চট করে খেয়ে নিই বা ২ চামচ খেয়ে নিই, আমি খেতে পারি, আপনি হয়তো পারবেন না। অনেকে যারা পারেন না, যাদের অভ্যাস নেই তারা খেলে পেট ছুটবে। তো আমি ২ চামচ ঘি খেয়ে নিলাম। এতে কিন্তু আগামী ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টার মধ্যে আমার ইনসুলিন হরমোন বাড়বে না। চিনি খেলে যেমন ১০ মিনিটের মধ্যেই ইনসুলিন বাড়তে শুরু করবে, চর্বি খেলে বাড়বে না। তো সে কারণে যাদের পিসিওএস সমস্যা রয়েছে তাদের যদি শক্তির অভাব পড়ে তাহলে বরং ফ্যাট খাওয়াটা ভালো। এখন হেলথি ফ্যাট কোনগুলো? এক্ষেত্রেও উনার সঙ্গে আমার কিছু দ্বিমত রয়েছে। হেলথি ফ্যাট হচ্ছে যেই ফ্যাট প্রাকৃতিক অবস্থায় বিক্রিয়া প্রবণ নয়। যেমন স্যাচুরেটেড ফ্যাট। মাংসের সঙ্গে যে চর্বি আসে, ঘি, মাখন এগুলো হচ্ছে হেলথি ফ্যাট। আর অলিভ অয়েল যেটা সেটাকেও খেতে পারেন যদি কাঁচা খান। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি হয়, সেটাকে যদি আপনি কাঁচা খান, তাহলে সেখান থেকে কিছু উপকার পাবেন। কিন্তু সেটা যদি অ্যাম রান্নায় ব্যবহার করেন, তাহলে সর্বনাশ। এই তেলগুলো, এই উদ্ভিজ্জ তেলগুলো, সরিষার তেল সহ, এরা আসলে অনেক বেশি বিক্রিয়াপ্রবণ। এদেরকে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যারা বিক্রিয়াপ্রবণ। এরা বিক্রিয়া করতে চায়। বাতাসের অক্সিজেনের সঙ্গে সাধারণ তাপমাত্রাতেই এরা বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। আর যখন আপনি তেল এম এম গরম করেন, তখন এই বিক্রিয়ার গতি অনেক গুণে বেড়ে যায়।
ফলে এগুলো দিয়ে রান্না করে খেলে আপনার দেহে ক্ষতি হয়। অথচ স্যাচুরেটেড ফ্যাট, নারকেল তেল, ঘি, মাখন বা মাংসের চর্বি এইগুলো যদি আপনি আম দিয়ে রান্না করেন, তাহলে এগুলো যেহেতু স্যাচুরেটেড অর্থাৎ স্থির ধরনের ফ্যাট, এরা বিক্রিয়াপ্রবণ না। এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না। গরম করলেও করে না। একটা বিশাল তাপমাত্রায় তুললে পরে তখন বিক্রিয়া করতে বাধ্য হয়, কিন্তু তার আগ পর্যন্ত করে না। ফলে এদের দিয়ে রান্না করাটা সহজ। এদের দিয়ে রান্না করাটা নিরাপদ। এটা পুড়ে যায় না পট করে। তো সেজন্যে ঘি, মাখন এগুলো হচ্ছে নিরাপদ চর্বি। আম যদি না ব্যবস্থা করতে পারেন তাহলে নারকেল তেল নিন। সেটাতেও স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে, সেজন্য রান্নার জন্য সেটা বেশি ভালো। তাও যদি না পারেন তাহলে সর্ষের তেল নিতে পারেন। আম রান্নার জন্যে ব্যবহার করলে ক্ষতি, কিন্তু করবেন কি? আর তো কিছু নেই। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল সেটাকে পুড়িয়ে নষ্ট করে খাওয়ার তো মানে নেই। সেটা বরং কাঁচা যদি খেতে পারেন তাহলেই উপকার বেশি। তো আমাদের শরীর যখন ইনসুলিন হরমোন তৈরি করে তখন আমাদের রক্তে যে গ্লুকোজগুলো বেড়ে আছে বা চিনিগুলো আছে, সেই চিনিগুলো ওই ইনসুলিন হরমোনের মাধ্যমে আমাদের মাসল সেলে পৌঁছে যায়। শুধুমাত্র পিসিওএসই না, ফ্যাটি লিভার কমাতেও হেলদি ফ্যাট প্রচুর পরিমাণে হেল্প করে। এটা ঠিক কথা। বা কথাটাকে উল্টো করে বলতে হবে। হেলদি ফ্যাট আসলে লিভারের ফ্যাট কমাতে যে ঠিক সরাসরি সাহায্য করে তা নয়। কিন্তু হেলদি ফ্যাট খেলে অবশ্যই আপনি অ্যাম শর্করা জাতীয় খাবার তখন আবার তুলনামূলকভাবে হয়তো কম খাবেন। কারণ ক্যালোরির হিসেব যদি করে খান তাহলে একটা বাড়ালে আরেকটা কমাতে হবে। তো তাতে হয় কি, যখন আপনি শর্করা জাতীয় খাবার খান সেটার প্রসেসিংটা হয় লিভারের মধ্যে। সেটার ব্যবস্থাপনা লিভারের মধ্যে হয় এবং লিভারকে পরিশ্রম করতে হয়। অথচ আপনি যদি চর্বি খান তাহলে সেটা লিভারকে বাইপাস করে চলে যায়। চর্বিকে আমাদের লিভারের ভেতরে প্রসেস করতে হয় না। কিন্তু চিনি যদি রক্তে বেড়ে যায় তাহলে চিনিকে চর্বিতে রূপান্তরের কাজটা আমাদের লিভার করে। তো তাহলে চিনি বাড়লে লিভারের অতিরিক্ত কাজ করতে হয়। ফ্যাট খেলে অতিরিক্ত কাজ করতে হয় না। আর যদি চিনি জাতীয় খাবার বেশি আপনি খান, শর্করা বেশি খান, তাহলে সেটা লিভারের মধ্যে এই যে প্রসেসিং হচ্ছে, সেখানে যেহেতু একটা বিশাল অংশের চর্বি তৈরি হবে, তার মানে লিভারটারও চর্বি জমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি আপনি সেটা না করে প্রোটিন এবং ফ্যাট একত্রে খান, তাহলে আপনার রক্তে চিনি বাড়ল না। চিনি না বাড়লে ইনসুলিন বাড়বে না। ইনসুলিন না বাড়লে আপনার এই যে চর্বি জমা হওয়ার প্রক্রিয়া চালু হবে না এবং নতুন চর্বি তৈরি হওয়ার প্রয়োজন থাকবে না। ফলে আপনার লিভারের মধ্যে যদি চর্বি থেকে থাকে সেটা বরং কিছু ক্ষয় হয়ে হয়তো আরো পরিষ্কার হবে। এই হচ্ছে ব্যাপারটা। আপনি যদি শরীর থেকে চর্বি কমাতে চান, বিশেষ করে যারা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, তাদেরকে অবশ্যই হেলদি ফ্যাট খেতে হবে। তাদেরকে অবশ্যই ফ্রুক্টোজ জাতীয় চিনি খাওয়া নিষিদ্ধ তাদের জন্যে এবং গ্লুকোজ খাওয়া কমিয়ে দিতে হবে। অর্থাৎ শর্করা খাওয়া বন্ধ করতে হবে। তার বিপরীতে তখন প্রাকৃতিকভাবেই আপনি প্রোটিন যদি খান, মাংস যদি খান তাহলে চর্বি খাওয়া খানিকটা বাড়বে। কিন্তু আম ফ্যাটি লিভার ভালো করার জন্যে আপনাকে চর্বি খেতেই হবে এভাবে বলা যাবে না। হেলদি ফ্যাট আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে সাহায্য করে। এই ইনসুলিন হরমোন এই কথাটা একটু আগে বলেছেন, যদিও কথাটা ভুল। ইনসুলিন তৈরিতে হেলথি ফ্যাট আসলে কোনো ভূমিকা রাখে না। তখন আমাদের রক্তে যে চিনিগুলো জমে আছে, সেই চিনিগুলোকে আমাদের মাসল সেলে পৌঁছে দেয়। তো আমরা সাধারণত যে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো খাই, সেগুলো আমাদের শরীরে যে গ্লুকোজে রূপান্তর হয়ে যায়। এই গ্লুকোজগুলো ইনসুলিন হরমোনকে ব্যবহার করে আমাদের মাসল সেল পর্যন্ত পৌঁছে যায়। তো রক্তে এই গ্লুকোজটা বাড়লেই আমাদের প্যানক্রিয়াস সেটা করতে পারে, সেন্স করতে পারে, সেটাকে অনুভব করতে পারে যে রক্তে চিনি বেড়েছে। চিনি বাড়লেই প্যানক্রিয়াস করে কি? ইনসুলিন হরমোন রক্তের মধ্যে মিশিয়ে দেয় এবং এই ইনসুলিন হরমোন তারপরে এই লিভারের মধ্যে এবং পেশিগুলোর মধ্যে রক্ত থেকে চিনি শুষে নিয়ে এর কোষগুলোর ভেতরে প্রবেশ করানোর ব্যবস্থা করে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। তখন ইনসুলিন হরমোন বাড়তেই থাকে তো বাড়তেই থাকে তো বাড়তেই থাকে। আর এই অতিরিক্ত ইনসুলিন আপনার ওদিকে পিসিওএস এর কারণ। যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন থাকবে না, তখন এই গ্লুকোজগুলো মাসল সেলে না যেয়ে আপনার লিভারের পাশে বা কিডনির পাশে যে জমবে বা হার্টের পাশে যে জমবে। এটাও ভুল কথা। ইনসুলিন হরমোন না থাকলে এই যে চর্বিতে রূপান্তর এটা হয় না। তো ইনসুলিন হরমোন থাকতে হবে এবং এটাই মজার ব্যাপার যে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কথা আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম, সেটা একেকটা অঙ্গে একেক সময়ে হয়। ধরুন লিভারের যে লিভার কোষ যেটা, সেই কোষটা হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্ট, কিন্তু তার পাশেই একটা চর্বি কোষ রয়েছে, সেটা আবার ইনসুলিন রেজিস্ট্যান্ট নয়।
সেটা তখনও গ্লুকোজকে শুষে নিতে পারে এবং সেজন্যই যত আমার ইনসুলিন বাড়ে তত বেশি চর্বি সে তৈরি করে। সেজন্যই দেখবেন টাইপ 2 ডায়াবেটিক রোগী অনেকে তাদের দেহ দুর্বল, তাদের পেশির মধ্যে চিনি ঢুকছে না। অথচ তারা বেলুনের মতন মোটা হচ্ছেন। মোটা হওয়ার জন্য তো চর্বি তৈরি হতে হচ্ছে। এই চর্বিটা তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে। তার মানে কোষের ভেতরে তো গ্লুকোজ প্রবেশ করছে এবং ইনসুলিনই সেই ব্যাপারটা নিশ্চিত করছে। ইনসুলিন ছাড়া এই রক্ত থেকে চিনি কোনো কোষের ভেতরে ঢুকতে পারে না বিশ্রাম অবস্থায়। তো তাহলে রোগী যে মোটা হচ্ছে সেটা নির্দেশ করে যে তার দেহে ইনসুলিন কাজ করছে সঠিকভাবে। কিছু, কিছু জায়গায়, সব জায়গায় না। ফ্যাট আকারে। তো এই ফ্যাট আকারে জমার কারণে আপনার পিসিএস হওয়ার সম্ভাবনা বা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়, যার কারণে হেলদি ফ্যাট আপনাকে অবশ্যই খেতে হবে যেন সেই গ্লুকোজগুলো রক্তে না জমে আপনার মাসল সেল পর্যন্ত পৌঁছে যায়। এখন হেলদি ফ্যাটের সোর্সগুলো কি কি? একমাত্র জলপাইয়ের তেল বাদে বাকি সমস্ত ধরনের তেল যা কিছু আছে দুনিয়াতে সবকিছু আনহেলদি ফ্যাট। না, না। নারকেল তেলটা বরং এই এই অলিভ অয়েলের থেকেও ভালো ফ্যাট। শুধুমাত্র জলপাইয়ের তেল বা অলিভ অয়েল হচ্ছে হেলদি ফ্যাট। কাঁচা জলপাইয়ের তেল যদি এক্সট্রা ভার্জিন হয় এবং কালো বোতলের মধ্যে রাখা থাকে, খুব মানে ৬ বছরের পুরনো না হয়, ৩-৪ মাসের মধ্যে যদি উৎপাদিত হয়ে থাকে, তাহলে সেটাকে খাবেন, কাঁচা খাবেন, সালাদের মধ্যে মিশিয়ে খাবেন, খুব উপকার। এটা খুব ভালো। কিন্তু যদি পুরনো হয় অথবা রান্নার মধ্যে ব্যবহার করেন তাহলে উপকার তো পাবেন না, ক্ষতি আরো হবে। এখন কোন একটি তেল স্বাস্থ্যের জন্য উপকারী কিনা সেটাকে কিভাবে নির্ধারণ করা হয়? তেলের গুণাগুণ নির্ভর করে এর মধ্যে থাকা বিভিন্ন প্রকার উপকারী ও অপকারী চর্বির পরিমাণের উপর। সাধারণত আনস্যাচুরেটেড, পলিআনস্যাচুরেটেড এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাটকে স্বাস্থ্যকর চর্বি হিসেবে ধরা হয় এবং স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটকে অস্বাস্থ্যকর চর্বি হিসেবে ধরা হয়। এটা ধরা হয়। কেউ, কেউ এটা বিশ্বাস করে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় দেখা গিয়েছে যে স্যাচুরেটেড ফ্যাটটাই সবথেকে বেশি প্রোটেক্টিভ। কারণ এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয় না। অন্য যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের দেহে সেটারও প্রয়োজন আছে। কিন্তু বিপত্তি যেটা হয় যে অ্যা আমরা যখন নাকি এটাকে তেল আকারে বোতলের মধ্যে রেখে দিই, বোতলের ভিতরে তো অক্সিজেন থাকে, বাতাস থাকে বা রান্নার সময় যখন গরম করি তখন বাতাসের সংস্পর্শে আসে এবং অতি দ্রুত এটা নষ্ট হয়ে যায়। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। ফলে তেলটা সঠিক মানে স্বাস্থ্যকর তেল খাওয়ার পরিবর্তে আমরা অক্সিডাইজড একটা তেলের অক্সিডাইজড একটা রূপ খাচ্ছি, যেটা দেহের জন্য ক্ষতিকর। তো সেজন্য এই তেলগুলো খাওয়াটা এভাবে সুবিধাজনক না। বরং মাছ যদি খাই আমরা, তাহলে সেটা উপকারী। কারণ মাছের ভেতরে তেলটা নিরাপদ থাকে। এটা অক্সিজেনের সংস্পর্শে আসে না। সুতরাং মাছটাকে খেয়ে ফেললে তখন হজম প্রক্রিয়ায় তেলটা বেরিয়ে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে পরিষ্কার তেল। তখন আর অক্সিজেনের সঙ্গে সে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়নি। তো সেজন্যে যদি অলিভ, আস্ত অলিভ আপনি চেবিয়ে খেতে পারেন ফল আকারে, তাহলে সেটা উপকারী। কারণ হচ্ছে সেখানেও তেলটা আপনি একদম আ প্রোটেক্টেড অবস্থায় নিরাপদ অবস্থায় পেলেন। কিন্তু চিপের তেলটা বের করে ফেললে তখন বিপদ। এমনকি মাছের তেল বের করে তারপরে যে বোতলে করে বিক্রি করা হয় বা পিলের মধ্যে করে বিক্রি করা হয়, এটাও দেখা যায় অতি দ্রুত অক্সিডাইজড হয়ে যায় এবং সেজন্যে অস্ট্রেলিয়ার একটা গবেষণায় এরকম দেখা গিয়েছিল যে আ এই এই যে ফিশ অয়েল বলে যেগুলোকে বিক্রি করা হয়, তারা দেখেছিলেন যে উৎপাদনের পরে সেটা দোকানে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। মানে যেই মাত্রায় নষ্ট হলে আমাদের দুশ্চিন্তা করা উচিত, সেই মাত্রায় নষ্ট হয়ে যায় দোকানে যাওয়ার আগেই। তো তাহলে তারপরে দোকানে যাবে, তারপরে আপনি কিনে নেবেন, বাড়িতে গিয়ে একটা, একটা করে ৬ মাস ধরে খাবেন। ফলে উপকার যতটা পাওয়ার আশা আমরা করি বা তত্ত্বীয়ভাবে যতটা উপকার হওয়ার কথা অতটা হয় না। স্ক্রিনে দেখানো চার্টে প্রত্যেকটি তেলের মধ্যে কি পরিমাণ হেলদি ও আনহেলদি ফ্যাট কন্টেন্ট আছে সেটা বোঝানো হয়েছে। সবুজ ও হলুদ রং দ্বারা বোঝানো হয়েছে গুড ফ্যাট কন্টেন্ট এবং লাল ও কালো রং দ্বারা বোঝানো হয়েছে ব্যাড ফ্যাট কন্টেন্ট। এই চিত্রটা আসলে ভুল। এই চিত্রটা একসময় তৈরি করা হয়েছিল কারণ লোকে বিশ্বাস করত যে স্যাচুরেটেড ফ্যাটটা ক্ষতিকর। কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা গিয়েছে যে স্যাচুরেটেড ফ্যাট আসলে উপকারী এবং সেজন্য এই চিত্রটা এখন আর নির্ভরযোগ্য চিত্র নয়। এই চার্টে দেখানো হয়েছে ওমেগা 9 সানফ্লাওয়ার অয়েল, ওমেগা 9 ক্যানোলা অয়েল, অলিভ অয়েল এগুলো হচ্ছে হেলদি ফ্যাট না এবং আনহেলদি ফ্যাটের ক্ষেত্রে সয়াবিন তেল, পাম অয়েলকেও হার মানিয়েছে। দুধের ঘি, ডিমের কুসুম, সামুদ্রিক মাছের তেল, সকল প্রজাতির বাদাম, আখরোট এগুলো হচ্ছে হেলদি ফ্যাটের সোর্স। বাদাম হেলদি ফ্যাট দিতে পারে কিছু। কারণ হচ্ছে ওই বাদামটা আস্ত থাকে। তো কিন্তু আবার যদি বাদামকে ভেঙে আমরা পেস্ট বানিয়ে ফেলি, তখন আর সে ব্যাপারটা সেরকম থাকে না। বাদামের তেলটা যদি বার করে ডিব্বার মধ্যে এই বোতলের মধ্যে ভরে ফেলি, তখনও আর সেটা সেই রকম থাকে না।
তো তবে বাদামের তেলও আবার দীর্ঘদিন দেখবেন নিরাপদ যে থাকে তাও নয়। কারণ বাদাম কিছুদিন রেখে দিলে কিন্তু তেলকাষ্টে গন্ধ হয়ে যায়। তেলকাষ্টে গন্ধটা কেন হলো? কারণ হচ্ছে বাদামের ভিতরে যে তেলটা ছিল সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখন আর তেল নেই। এখন এটা একটা ভিন্ন একটা ভিন্ন জিনিসে রূপান্তর হয়ে গিয়েছে। এই সমস্ত সোর্স থেকে আপনি হেলদি ফ্যাট নিতে পারেন, অথবা যদি আপনার কাছে এগুলো খাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ফার্মেসিতে ফিশ অয়েল সাপ্লিমেন্ট পেয়ে যাবেন। এই ফিশ অয়েল সাপ্লিমেন্টের ক্যাপসুল জেল যদি আপনি প্রতিদিন একটা করে খেয়ে নেন সেক্ষেত্রে আপনার শরীরে হেলদি ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে। কিছুটা হয়তো হবে কিন্তু ওই যে একটু আগে যে সমস্যার কথা বললাম, ফিশ অয়েল এরকম কিনে খেলে ওই সমস্যাগুলো হয় যে এগুলো খাওয়ার আগেই অক্সিডাইজড হয়ে বসে আছে। সুতরাং আপনি খেলে যে উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্য তো সফল হয়ই না, বরং আরো ক্ষতি কিছু হয়ে যাবার ঝুঁকি বেড়ে যায়। খাবার সংক্রান্ত যত তথ্য আমার কাছে ছিল সবই আমি আপনাদের জানিয়ে দিলাম। এখন এক্সট্রা কিছু টিপস আছে যেটা আপনার ওজন কমাতে বা ওয়েট লস করতে সহায়তা করবে। সেটা হচ্ছে দিনে আপনি ৩ বার মেজর মিল না নিয়ে সেটাকে ৫ থেকে ৬ বারে ভাগ করবেন। সর্বনাশ! সর্বনাশ! সারে সর্বনাশ! সারে, 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 সারে সর্বনাশ! এই কাজ করাই যাবে না। একটু আগে ব্যাখ্যা করেছি যে যখনই আপনি খাবেন, মানে যেকোনো খাবার, খাওয়ার পরেই মস্তিষ্ক, যখনই আমরা কোনো কিছু খাই, মস্তিষ্ক আমাদের প্যানক্রিয়াস থেকে কিছু ইনসুলিন হরমোন নিঃসরণ ঘটায়। তো আমি যদি আমিষ খাই, মাংস খাই, তাহলেও আমার ইনসুলিন নিঃসরণ হয়। তবে শর্করা খাওয়ার তুলনায় সেটা হয় অনেক কম। কিন্তু নিঃসরণ তো হয়। তো আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হন, তাহলে সেই মাত্রাটা দেখা যাবে বেশ খানিকটা আম ইনসুলিন নিঃসরণ হবে। তো আপনি দিনে সেজন্য যত কম বেলা খেয়ে পারবেন, ৩ বেলা খেয়ে খাবার পরিবর্তে যদি ২ বেলা খেতে পারেন, তাহলে সেটা আপনার জন্য বেশি উপকারী। ২ বেলা খেয়ে আমার দেহের যে পুষ্টি চাহিদা মিটিয়ে যদি নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য বেশি উপকারী। কারণ ইনসুলিনটা বাড়বে সারাদিনে ২ বার। ১ বার, ২ বার। তারপরে আর বাড়বে না। যেটা খানিকটা নিরাপদ। ৩ বেলা যদি খান, তাহলে ৩ বার বাড়বে, বাকি সময় বেড়ে থাকবে না। আর ৫ বা ৬ বেলা যদি খান, তাহলে ইনসুলিন সকালে একবার বাড়বে, ১১ টার সময় কমতে শুরু করেছিল আবার বাড়বে, তারপরে ১ টার সময় কমতে শুরু করেছিল আবার বাড়বে, তারপরে ৫ টার সময় আবার বাড়বে, ৭ টার সময় আবার বাড়বে, ৯ টার সময় আবার বাড়বে। সারাদিন ধরে ইনসুলিন বেড়ে থাকবে। আপনার দেহে নারী হরমোন তৈরি হওয়ার সুযোগই থাকবে না। এই কাজটা করা যাবে না। অর্থাৎ আপনি লাঞ্চ করবেন ২ বার, ডিনার করবেন ২ বার, তাহলে আপনার ৪ বার খাবার খাওয়া হলো। না, না, এবং না, এর না, সাথে না, আপনি সকালের নাস্তা এবং সন্ধ্যার নাস্তা অ্যাড করলে প্রায় ৬ বার খাবার আপনি সারাদিনে খাবেন, না, অল্প অল্প করে। অর্থাৎ না। একসাথে বসে আপনি প্রচুর পরিমাণে খাবার খাবেন না, এতে শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি বেড়ে যায়। আপনি তো গ্লুকোজই খাবেন না। সুতরাং যখন বসে খাবেন মাছ, মাংস, ডিম এবং সবুজ শাকসবজি সঙ্গে নিয়ে পেট ভরে খাবেন। ক্যালোরি কতটা খেলেন হিসাবও করবেন না। ঠিক আছে? সঙ্গে বাটার মিশিয়ে খাবেন। যাতে করে আপনার ক্ষুধাটা পরবর্তী ৬ ঘন্টায়, ৭ ঘন্টায়, ৮ ঘন্টায় ক্ষুধা না পায়। তাহলে দিনে ২ বেলা খেয়ে আপনার দিন পার হয়ে যাবে। ক্ষুধাও অনুভব করবেন না এবং আপনার দেহ যেহেতু গ্লুকোজ নাই, ইনসুলিন কম আছে, দেহ চলবে চর্বি দিয়ে। আর সেই চর্বিটা আপনি যে চর্বি খেয়েছেন, বাটার খেয়েছেন সেটা থেকে খরচ হয়ে যাবে। আপনার ওজন যদি বেশি হয় তাহলে বাটারটা খাবেন না। তাহলে আপনার দেহের ভেতরে যে চর্বি জমা আছে সেই চর্বি খরচ হয়ে চাহিদাটা পূরণ হবে। দেহ ওজন আস্তে, আস্তে কমে গিয়ে যখন দেখবেন যে আপনার আইডিয়াল ওজনে চলে এসেছে, তখন আপনি আবার সঙ্গে এই চর্বি খাওয়াটা বাড়াবেন। কারণ এখন বাইরে থেকে চর্বি খেয়ে সেই চর্বিটা পুড়িয়ে আপনার দেহটাকে চালাবেন। তাহলে আর অ্যা এই চর্বি এবং প্রোটিন একত্রে খেলে ইনসুলিন সাংঘাতিক বাড়বে না, ক্ষুধা পাবে না। দিনে ২ বেলা খেয়েই আপনি নিশ্চিন্ত। তাহলে ইনসুলিন বেড়ে থাকার যে সমস্যা, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণ, সেটা থাকবে না। আপনি যেটা করবেন সেটা হলো ভেঙে ভেঙে আপনি ৬ বার খাবার না খাবেন, রে ভাই, সেক্ষেত্রে না, আপনার শরীরে না, সহজে না, গ্লুকোজ বাড়বে না। না, এরপর সর্বনাশ যেটা হবে। করবেন সেটা হচ্ছে খাবার গিলবেন কম, চিবিয়ে খাবেন বেশি। কারণ খাবার যত বেশি আমরা চিবিয়ে খাই তত আমাদের শরীরে থার্মিক ইফেক্ট অফ ফুড কাজ করে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে চিবানোর জন্যে যে সামান্য পরিমাণ শক্তি খরচ হয়, সেটা আসলে অ্যা ধর্তব্য না। তো যদি আপনি মাংস এবং চর্বি বেশি করে খান, তাহলে চিবিয়ে খাওয়াটা তো অবশ্যই ভালো। কিন্তু যদি ধরুন কোনো একবারে মাংসের একটা টুকরা পট করে গিলে ফেললেন, তাতে কিন্তু দুশ্চিন্তার কিছু নাই। মাংস পেটের মধ্যে গিয়ে অ্যাসিডের মধ্যে পড়বে, অ্যাসিড ওটাকে গলিয়ে ফেলবে। সুতরাং হজম হয়েই যাবে। আপনি যদি শর্করা জাতীয় কিছু খান, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ভালো চিবিয়ে খাচ্ছেন। কারণ নয়তো আস্ত জিনিস খেলে পরের দিন দেখবেন আস্তই সেটা বেরিয়ে গিয়েছে। দেখা যাবে।
থার্মিক ইফেক্ট অফ ফুড হলো কোন একটা খাবার আমরা যখন চিবিয়ে খাচ্ছি বা সেটা হজম হচ্ছে, এই হজম হওয়ার প্রক্রিয়াতে আমাদের শরীর যে পরিমাণ ক্যালোরি খরচ করে সেটাকে থার্মিক ইফেক্ট অফ ফুড বলে। তো আপনি যত বেশি চিবিয়ে খাবেন তত বেশি আপনার শরীর ক্যালোরি বার্ন করবে, যার ফলে আপনার খাবারের ক্যালোরিটাও কমে যাবে এবং সেটা আপনার পেটের পক্ষে হজম করতেও সহজ হবে। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, যেটা আমি আগেই বললাম যে অ্যালার্ম সেট করে রাখতে পারেন, কারণ পানি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পান না করেন তাহলে আপনার শরীরে স্ট্রেস হরমোন তৈরি হবে, আর এই স্ট্রেস হরমোন তৈরি হলে আপনার শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন আরো বেড়ে যাবে। এই কারণে আপনি সারাদিনে 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করবেন, এবং প্রতিবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে আপনি পেট ভরে সালাদ খাবেন। সেখানে আপনি শসা, টমেটো, গাজর, ধনেপাতা, আরো বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন বা বাদাম অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে আপনি পেট ভরে আগে সালাদটা খাবেন, খাওয়ার আধা ঘন্টা পর আপনি ডিনার বা লাঞ্চ করবেন। না, এটা ভালো বুদ্ধি না। বরং প্রোটিনটাকে আপনি পরিষ্কার প্রোটিনটা চর্বির সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন। সেটা বেশি উপকার হবে। সেটা খেলে আপনার দেহের পুষ্টি চাহিদাটা মিটবে। এই যে সালাদের কথা বলছেন, এটা তো খুব পুষ্টিকর খাবার নয়। পুষ্টিকর খাবার নয় এই অর্থে যে এর মধ্যে পুষ্টি উপাদান কিছু রয়েছে ঠিক। কিন্তু ওই যে বললাম ঠিক মতন হজম হয় না, ঠিক মতন শোষণ হয় না। যেটুকু শোষণ হয় সেটুকু আমাদের দেহ ঠিক মতন ব্যবহার করতে পারে না। ফলে বেশি পরিমাণ খেয়েও আপনার উপকার হয় কম। আর ফাইবার জাতীয় এই সমস্ত খাবার যেহেতু আমরা ঠিক মতন হজম করতে পারি না, পায়খানার সঙ্গে বেরিয়েই যায় বেশি। সুতরাং খাবার খেলাম একেবারে এতগুলো অথচ দেহের পুষ্টি চাহিদা মিটলো না। এটা তো বোকামি। তো সেজন্যে খাবো অল্প, এমন খাবার খাবো যেটা আমার দেহ অনুভব করতে পারে যে আমি খাচ্ছি এবং যেটা আমার পুষ্টি চাহিদা মেটাবে। তাহলে শরীর থাকবে সুস্থ এবং ঘন, ঘন আমাকে খেতেও হবে না। সেক্ষেত্রে আপনার খাবার খাওয়ার পরিমাণটা কমে যাবে এবং সালাদ খাওয়ার ফলে আপনার শরীরে প্রচুর পরিমাণে ফাইবার ঢুকবে, যার ফলে আপনার হজম ক্ষমতাও কিছুটা বৃদ্ধি পাবে, যেটা আপনার ওভারঅল ওজন কমাতে সহায়তা করবে। ফাইবার খেলে হজম ক্ষমতা বাড়ে, এটা একটা মিথ। এটা আসলে সত্য কথা নয়। সিওএস নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান সেক্ষেত্রে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটবে, অর্থাৎ নারীর যে প্রধান সেক্সুয়াল হরমোন ইস্ট্রোজেন সেটার পরিমাণ কমে যেতে পারে এবং নারীর শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেন বৃদ্ধি পাবে। এটার প্রক্রিয়াটা আমি একটু আগেই ব্যাখ্যা করেছি যে আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে কর্টিসল বাড়বে, স্ট্রেসের হরমোনটা। যেটা চিনি উৎপাদন করবে আপনার লিভারের মধ্যে দিয়ে। যেহেতু আপনি এই চিনি উৎপাদনের পরে দৌড়বেন না, সুতরাং সেই চিনিটা আবার কমানোর জন্যে, রক্ত থেকে কমিয়ে নেওয়ার জন্যে ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়বে। আপনার দেহ যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে থাকে তাহলে ১ চামচের জায়গায় ৭ চামচ ইনসুলিন আসবে এবং আপনার অ্যাম যে ইস্ট্রোজেন হরমোন উৎপাদন বন্ধ হয়ে যাবে। আপনি পুরুষের মতন, আপনার দেহটা আরকি পুরুষের মতন আচরণ করতে শুরু করবে। আপনি বিপদের মধ্যে পড়বেন। তাহলে এটা করা যাবে না। এই ঘুমোতে হবে। অ্যান্ড্রোজেন হরমোনের কারণে একজন নারীর মুখমণ্ডলে অতিরিক্ত লোম গজাতে শুরু করে। এছাড়াও কম ঘুমালে আমাদের শরীরে ক্ষুধার অনুভূতি বাড়ানোর যে হরমোন আছে যেটার নাম গ্রেলিন সেটার পরিমাণ বেড়ে যায়, যার কারণে ক্ষুধা বেড়ে যায়। এছাড়াও ঘুমানোর ফলে একজন নারীর শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, যার কারণে তার ব্লাড থেকে সুগার লেভেল কমে যায়। এই সমস্ত কিছুর ব্যাঘাত ঘটবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান। হ্যাঁ, তো চেষ্টা এই করবেন ছিল ঘুমোতে। আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমারও তাহলে পর্যালোচনা শেষ হলো। তো তাজ ভাই, আশা করি আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার যে তথ্যগুলো আপনি দিচ্ছেন, এগুলোর অনেকগুলোই আসলে বিজ্ঞানসম্মত নয়। শুনতে যদিও মনে হয় যে এটা তো যৌক্তিক। হয়তো এইভাবেই হয়। কিন্তু আ গবেষণাতে আসলে দেখা গিয়েছে ব্যাপারটাগুলো সেভাবে করে ঘটে না। আর কিভাবে ঘটে সেটা আমি আলোচনার সময়ই ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো যদি আপনি এই ধারণাগুলোকে নিয়ে আরেকটু নিজে যাচাই করেন, খোঁজাখুঁজি করে লেখাপড়া করে শেখার চেষ্টা করেন, তাহলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে এবং তখন আপনি আপনার যে অ্যা কাস্টমার যারা রয়েছে তাদেরকে এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। তাতে তারাও আরো বেশি সফল হবেন। যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন তারা অ্যাম যদি উপোস করেন, রোজা রাখেন সেটাও খুব সাহায্য করে। তো আম কারণ রোজা রাখলে অবশ্যই আপনি কিছুই খাচ্ছেন না। আম শর্করা খাওয়াও বন্ধ থাকছে, অন্য খাবারও খাওয়া বন্ধ থাকছে। ফলে ইনসুলিন হরমোন বাড়ার সুযোগ থাকে না এবং সারাদিন যদি আপনি না খেয়ে থাকেন এভাবে তাহলে আপনার পুরো দিনটা গেল ইনসুলিন মুক্ত। ফলে সারাদিন ধরে আপনার ওভারিতে এই ইস্ট্রোজেন তৈরি হবে। তো তাতে আপনার নারীত্বটা আরো নিশ্চিত হবে। সুতরাং যদি কেউ পিসিওএস এ ভোগেন তাহলে খাদ্য থেকে শর্করা বাদ দেওয়ার চেষ্টা করতে পারেন। যদি বাদ দিতে না পারেন তাহলে মাঝে, মাঝে উপোস করতে পারেন। আর যদি বাদ দিতে না পারেন তাহলে আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে পরিমাণ কমিয়ে দেওয়া, ঘন, ঘন না খাওয়া এবং প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার বেশি করে আগে খেয়ে পেটটাকে ভরিয়ে নেওয়া। যাতে করে শেষে যদি শর্করা খেতে খুব ইচ্ছেও করে তাহলে যেন কম খেতে পারেন।
শর্করা যেন বেশি খেতে না পারেন। তো এইভাবে করে আপনি যদি সর্বোচ্চ দিনেতে যদি ৩ বেলা খান, আ এই সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস, তাহলে কোন রকম ঔষধ ছাড়াই আপনার পিসিওএসটা আস্তে, আস্তে সেরে যাবার কথা। যদি আপনি পিসিওএস এর জন্যে কোনো ঔষধ ব্যবহার করেন, অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কাজটা করবেন। কারণ অনেক সময়ই এই ঔষধগুলো দেহের মধ্যে কিছু পরিবর্তন ঘটায়, যে এই পরিবর্তন আপনি যদি এই সঙ্গে ডায়েট করেন তাহলে গন্ডগোল বাধতে পারে। তো সেজন্যে চিকিৎসকের সহায়তা নিয়ে করবেন। ইজি অ্যান্ড হেলথ অ্যান্ড এডুকেশন নামে যে প্ল্যাটফর্মটা আমি চালাই বা যে আমার ভেঞ্চার যেটি রয়েছে, সেখানে আমরা এইরকম আম যারা আ চেষ্টা করছেন, যাদের চিকিৎসকের সহায়তা প্রয়োজন, তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমার সঙ্গে যে ডাক্তার রয়েছেন, তিনি আপনাদেরকে এই আম খাদ্য অভ্যাস পরিবর্তনের সঙ্গে, সঙ্গে ঔষধ কিভাবে পরিবর্তন করতে হবে, সেই জিনিসটা দেখিয়ে দিতে পারেন। যদি আপনারা কেউ সেই সেবা চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে নাও চান, তাহলেও এই যে সাধারণ ধারণা, আমি যে পর্যালোচনার মাধ্যমে যে ধারণাগুলো আপনাদের সামনে পরিষ্কার করলাম, আশা করি তার থেকেই আপনারা উপকার পাবেন এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের হাত থেকে অনেকেই, ১০০ ভাগ বলব না, কিন্তু অনেকেই মুক্তি পেতে পারবেন। তো আজকে এইখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।